একটু সবারই তো সবারই একটা কনফিউশন বা একটু চিন্তা আছে, এটা কি আসলে কি এক্সেল, নাকি এটা কি পাওয়ার পয়েন্ট, নাকি এটা কোনো গ্রাফিক্যাল টুলস, বা জিনিসটা কিভাবে কাজ করে, নাকি এটা ডেটা অ্যানালিটিক্স। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের একটা ছোট একটা 30 to 40 মিনিটস এর একটা সেশন কন্ডাক্ট করবেন আজকে আমাদের মারুফ ভাই। উনি আছেন সিটি ব্যাংকে, এবং আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন টু হিম, উনি জাস্ট ইয়েস্টারডে উনি একটা প্রমোশন পেয়েছেন, গতকালকে উনি একটা প্রমোশন পেয়েছেন। তো উনাকে সবার পক্ষ থেকে আমরা একটা অভিনন্দনও জানাচ্ছি আজকে। মারুফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? মারুফ মোর্শেদ স্যার। জি, সাজিদ ভাই শুনতেছি। জি, থ্যাংক ইউ সাজাদ ভাই। থ্যাংক জি, আমার মনে হয় এখানে আপনি এবার শুরু করেন। আমরাও মানে আমি নিজেও জানতে ইন্টারেস্টেড আমরা আসলে পাওয়ার বিআইটা কি। তা আপনি আপনার মতো করে ইনশাল্লাহ শুরু করতে পারেন। আর আমাদের যেহেতু অডিয়েন্স ফ্রি ওয়েবিনার, আশা করি কন্টিনিউ জয়েন করতে থাকবে। ধরেন অলরেডি আমি আপনি ছাড়া আরো 42 জন আছেন, টোটাল 44 জন, সামনে আরো ইনশাল্লাহ জয়েন করবেন আর কি। আর আমাদের সেশনটা রেকর্ড হচ্ছে, আমরা সবাইকে রেকর্ডিংটাও দিয়ে দিব, সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। I hope everyone is seeing this. First of all, thank you everyone for joining in time. Already যেহেতু এতজন জয়েন করে ফেলেছেন, আমরা শুরুতেই ডিসকাশনটা ইয়ে করতে পারি। আর সাজ্জাদ ভাই অলরেডি যেটা বলেছেন যে আসলে আমরা শুরু করব এটা দিয়ে, যে আসলে পাওয়ার বিআই টা কি, এটা কি আসলে ডেটা অ্যানালিটিক্স, এটা টুলটা কি আসলে, এইটা দিয়েই আমরা ডিসকাশনটা স্টার্ট করি। আমি সোফার আমাদের যেই পোস্ট যেটা করা হয়েছিল এবং সেটার সাথে আমরা যা সোফার আমার অডিয়েন্সের ব্যাপারে আমার আইডিয়া হচ্ছে, এখানে আমরা টার্গেট অডিয়েন্স ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড হতে পারে বা যারা বিজনেস লিডার তাদেরই ওইটা টার্গেট করেই আসলে আমাদের আজকের ডিসকাশনটা আমরা করব। আমি চেষ্টা করব একটু রিলেটেবল এক্সাম্পল দিয়ে আসলে ডিসকাশনটা করতে, সো দ্যাট যদি কারো একেবারেই আইডিয়া না থাকে যে পাওয়ার বিআই কি, সেই আমরা যাতে সেইখান থেকেও আসলে রিলেট করে ফেলতে পারি। আজকে থেকে আসলে আমরা যদি চাই যে নিজের জায়গা থেকে আমি পাওয়ার বিআই নিজে নিজেও শিখবো, সেটাও আসলে পসিবল হয়ে যাবে। বা কালকে থেকেই যদি আমি চাই আমার কাজের ক্ষেত্রে আমি ইউজ করা শুরু শুরু করব, সেটাও আমি দেখাতে পারবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার মনে হয় আমার এক্সেস দেওয়া আছে, আমি তাহলে একদম ইয়ে থেকেই স্টার্ট করি। আমি একটা ভেরি বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আমি আসলে ইয়ে করব। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? সাজ্জাদ ভাই একটু আমাকে কাইন্ডলি ইয়ে না, করবেন। এখনো শেয়ার হয়নি। এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখতেছি। ওকে, এখন কি দেখতে এখন পাচ্ছেন কিনা একটু এখন এসছে কনফার্ম থ্রি করবেন। পিলার্স অফ পাওয়ার বিআই এসছে। প্রেজেন্টেশন মোডটা অন হয়ে যাওয়ার কথা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জি, প্রেজেন্টেশন একটু মোড অন কনফার্ম হয়েছে। করবেন। অন হয়েছে। ওকে, আমরা তাহলে আমাদের ডিসকাশন এখান থেকেই শুরু করে দেই। আমরা বেসিক্যালি আমরা শুরুতেই আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে পাওয়ার বিআই এর আসলে কেন পপুলার হচ্ছে বা পাওয়ার বিআই নিয়ে কেন এত ডিসকাশন। প্রথমত মাইক্রোসফটেরই একটা প্রোডাক্ট। আমরা মাইক্রোসফটের এই প্রোডাক্টটা গত 4-5 বছর ধরে বিভিন্ন এমএনসি তে বলেন বা বাংলাদেশে বা এশিয়াতে বলেন পপুলার হচ্ছে। পাওয়ার বিআই এর আরো আগে আসলে ট্যাবলু নামেও একটা লঞ্চ হয়েছে, যেটা আরো 2010 এর সময় থেকেই ওটার ইউজ শুরু হয়েছিল। বাট পাওয়ার বিআই সেই ক্ষেত্রে পরে এসে বেশ কিছু ভেরি ফাস্ট আসলে মার্কেট ক্যাপচার করেছে বা ভেরি ভেরি ফাস্ট পপুলার হওয়া শুরু করেছে। আমি যদি আহ, আহ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, পাওয়ার বিআই এর মেজর অ্যাডভান্টেজ বা পাওয়ার বিআই এর মেজর অ্যাক্টিভিটি গুলো আসলে 3 ভাগে ভাগ করা যায়। যে আম, কি এই টুলটা আমি আসলে কিভাবে ইউজ করতে পারি। 3টা ভাগ হচ্ছে, প্রথমত আপনার ডেটা নিয়ে কাজ করা, ডেটা ক্লিন করা, ডেটা ম্যানেজ করা বা ডেটা থেকে ইনফরমেশন বের করা, যেটাই বলেন। দ্বিতীয়ত এইটাকে আমি বলতেছি ডেটা ক্লিনজিং এর পার্ট। দেন হচ্ছে গিয়ে ডেটা মডেলিং। ডেফিনেটলি আমরা যারা ডেটা নিয়ে কাজ করতেছি, বিশেষ বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে যারা কাজ করতেছি, পার্ট আমরা ওইখানে একটা ইনফরমেশন নিয়ে নিশ্চয়ই কাজ করি না। আমি হয়তো একদিকে আমার কস্ট আছে, সেই কস্টের ভিতরে হয়তো আমার ভেন্ডর ম্যানেজমেন্ট আছে, সেইখানে ট্রানজেকশন পুল আছে, ইনভয়েস আছে। আবার অন্যদিকে আমি যদি রেভিনিউ সাইডে যাই, সেখানেও আমার হয়তো কাস্টমারের একটা ডেটাবেজ আছে, সেখানে আমার রেভিনিউর এক একটা ট্রানজেকশন আছে, আমার এমপ্লয়ীদের এক একটা ইনফরমেশন আছে, তাদের কেপিআই আছে, তাদের ইনফরমেশন আছে। আমি যখন এটা
অ্যানালাইসিস করতে যাই, তখন আমার কিন্তু একটা সিঙ্গেল জায়গায় এসে এই জিনিসটা একটার সাথে আরেকটা রিলেট করতে হয়। বা আমি যদি আম আ P&L থেকেও যদি চিন্তা করি বা ব্যালেন্স শিট থেকেও যদি চিন্তা করি, আমার তো একেকটা নোটের ভিতরে যেতে, যেতে গিয়ে আমি আসলে ডিটেইল অ্যানালাইসিস টায় যাচ্ছি। তখন আমি রিলেট করতেছি একটার সাথে আরেকটা। এই জিনিসগুলি পাওয়ার BI এর ভিতরে খুব সহজে আপনি একটা মডেল ক্রিয়েট করে কাজ করতে পারবেন উইথআউট ভেরি আ আ ভেরি টেকনিক্যাল নলেজ ইন আইটি। আ নরমালি আপনি যেকোনো একটা সফটওয়্যার বা যেকোনো একটা বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার যদি বলেন, সেইখানে অবশ্যই আপনার এরকম অনেকগুলি ইনফরমেশন এর টেবিল ক্যাপচার করে সেটার একটা মডেল তৈরি করতে হয়। আমরা এক্সেল এ সেইটা VLOOKUP বা এই ধরনের বিভিন্ন ফর্মুলা ইউস করে অনেকগুলি ফাইল থেকে অনেক ইনফরমেশন নিয়ে একটা জায়গাতে হয়তো বিভিন্ন এনালাইসিস নিয়ে কাজ করি। অনেকগুলা ফাইল নিয়ে কাজ করা হয়। পাওয়ার BI এর একটা বড় সুবিধা হচ্ছে প্রথমত আপনি ডেটাগুলি বিভিন্ন সোর্স থেকে পুল করলেন। দ্বিতীয়ত এই ডেটাগুলির মধ্যে ইন্টার রিলেশনটা উইথআউট ভেরি স্ট্রং টেকনিক্যাল নলেজ বা উইথআউট আ ভেরি স্ট্রং আইটি ব্যাকগ্রাউন্ড আপনি টেবিলগুলি সাজিয়ে দিতে পারবেন। এইটাই পাওয়ার BI এর আরেকটা মেজর অ্যাডভান্টেজ। আর লাস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন অর স্টোরি টেলিং। আপনার এক্সেল এ বা এক্সেল বা পাওয়ার পয়েন্টে আমরা যে জিনিসগুলি করি। আমি যদি পাওয়ার পয়েন্টে যখন কোনো ড্যাশবোর্ডে কোনো কিছু প্রেজেন্ট করতেছি, আ অথবা পাওয়ার পয়েন্টের জায়গায় যদি আমি এক্সেল এ করি সেটাকে হয়তো আমি ডায়নামিক একটা ড্যাশবোর্ডে ইয়ে করতে পারি, রূপান্তর করতে পারি। পাওয়ার BI তে ওইটা আরো অ্যাডভান্স। ওইখানে মাম ইন্টার রিলেশন গুলি আরো সহজভাবে দেখা যায়। আমি ওয়ান বাই ওয়ান আমি যেগুলি বলতেছি আমি ডেফিনিটলি এক্সাম্পল দিয়েও এই জিনিসগুলি নিয়ে আলোচনা করব। সো ফার আমি যদি সামারি হিসাবে বলি যে একজন নতুন কেউ যদি চিন্তা করেন যে আমি আমার অর্গানাইজেশনে পাওয়ার BI ইমপ্লিমেন্ট করব কিনা, সেই ক্ষেত্রেও আপনার এই ৩ টা এরিয়া নিয়ে চিন্তা করলেই আপনি হয়তো আনসার পেয়ে যাবেন। অথবা আপনি যদি আপনার ক্যারিয়ারেও চিন্তা করেন যে আমি ডে টু ডে ওয়ার্কিংস এ আমি যেটা আসলে এক্সেল এ বা পাওয়ার পয়েন্ট এ কাজ করতেছি। আমার এই এরিয়া গুলি আসলে কিভাবে পাওয়ার BI তে কনভার্ট হয়, সেটা আসলে আমার কতটা টাইম সেভ হয়। সেখানে আমি মানে আমার এক্সিস্টিং অপারেশনাল কাজগুলি যত ফাস্ট শেষ করে আমি ডিপার এনালাইসিস এ বা আ আ ম্যানেজমেন্ট এর কাছে আরো ডিপার কোনো স্টোরি নিয়ে যাতে যেতে পারি, সেই জায়গায় আসলে পাওয়ার BI এ কারণে পপুলার হয়ে আসতেছে। আমি আ এতক্ষণ যেই ইয়েগুলি বললাম, আমার নেক্সট আসলে ডিসকাশন এর থিমটাও সেইমই থাকবে। বিকজ আমি মানে যেই টোনে যাচ্ছি যে পাওয়ার এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর মধ্যে আসলে একটা কম্পারিজন উইথ পাওয়ার BI। বিকজ আমি ধরে নিচ্ছি আমাদের এখানে অডিয়েন্স এ যারা আছেন তারা ডে টু ডে লাইফ এ আসলে এক্সেল আর পাওয়ার পয়েন্ট নিয়ে খুব বেশি কাজ করেন আই হোপ। বা আ ওই জিনিস ওইটাই হয়তো আমাদের ডে টু ডে তে সবচেয়ে বেশি কাজে লাগে। আমি এখন আপনাকে রিলেট করে দেখাবো যে আ এই সেইম কাজটাই আপনি যদি পাওয়ার BI দিয়ে করেন, তাহলে আসলে সেটা কত ফাস্ট হয়, কত মিনিংফুল হয় বা কত অ্যাকুরেট হয়, কত রিস্ক ফ্রি হয় জিনিসগুলি। সাজ্জাদ ভাই একটু আমাকে ইয়ে কর আ একটু ফিডব্যাক দেন এই আই এম প্রপারলি অডিবল অথবা বোঝা যাচ্ছে জি, কিনা জি। বা আপনার ইয়ে কথা আচ্ছা, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি। ওকে। থ্যাংক সো আমি এই অ্যাঙ্গেলে আমি পরের ইয়েতে আসি। আমি একদম বেসিক ১ম যেটা বলেছিলাম যে পাওয়ার BI এর ১ম পিলারটা হচ্ছে আপনার ডেটা ম্যানেজমেন্ট বা ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে এখানে পাওয়ার কোয়েরি ইউস করা হয়। পাওয়ার কোয়েরি বেসিক্যালি আপনি এক্সেল এর ভিতরেরই একটা জিনিস। আ আমার ডে টু ডে ওয়ার্কিংস হয়তো ওইভাবে ইউস করা হয় না। বাট পাওয়ার BI তে এটা খুব শুরু থেকেই ইউস করা হয়। আমি একটু আ এইটার জন্য আমি একটু আমার স্ক্রিনটা আরেকবার ইয়ে করি, চেঞ্জ করি। আম সাজ্জাদ ভাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে পাওয়ার একটা BI এড ডেটা টু ইউর রিপোর্ট। ওয়ান্স হ্যাঁ, হ্যাঁ। লোডেড ইউর ডেটা উইল অ্যাপিয়ার ওকে। ইন হ্যাঁ, তো এই এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন পাওয়ার BI ওপেন করব এটা আমার একেবারেই ১ম পেজটা থাকে এইটা। আ এইটার সাথে এইটা নিয়ে আসার ১ম উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি আসলে আ ডেট আমার যখন একদম কিছুই নেই তখন আমি দেখেন আমাকে যেই পাওয়ার BI থেকে আমাকে যে অপশন গুলি দেওয়া হয় যে একটা হচ্ছে আমি এক্সেল ফাইল থেকে সরাসরি ডেটা ইম্পোর্ট ইম্পোর্ট করা।
অথবা হচ্ছে আমি এসকিউএল সার্ভার, যদি আপনি কোনো সরাসরি আপনার কোনো একটা সফটওয়্যার থেকেও আনতে চান, এসকিউএল সার্ভার থেকে আনতে চান, সেইখান থেকেও আপনি ডেটা পুল করতে পারবেন। অথবা আপনি ব্ল্যাংক টেবিল নিয়েও কাজ শুরু করতে পারবেন। আরো অনেক কিছুই আছে। এখানে আসলে ৩ টা সবচেয়ে মোস্ট পপুলার ইউজ গুলি বলা হয়েছে। ইভেন আপনি যদি কোন একটা ওয়েবসাইট থেকেও ডেটা পুল করতে চান, ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরোর ওয়েবসাইট থেকেও যদি যান, এইখান থেকে আপনি শুরু করতে পারবেন। এইটার এই ইঞ্জিনটা আসলে পাওয়ার কোয়েরি। মানে সরাস যদিও আমি এখানে ইন্টারফেসে ১ম এই দেখে আমি বলতেছি যে আমি এখান থেকে ডেটাটা পুল করব। বাট আপনার পাওয়ার বিআই থেকে ব্যাকএন্ড থেকে ইনফরমেশনটা পাওয়ার কোয়েরি দিয়ে পুল করে দিচ্ছে। পাওয়ার কোয়েরির যেই কাজটা সেটা হচ্ছে, আমি একটু পরের স্লাইডটায় তাহলে চলে আসি। পাওয়ার কোয়েরি বেসিক্যালি আপনাকে যেই জায়গাতে অ্যাডভান্টেজটা দেয়। আ আচ্ছা, এই আ এক নেক্সট স্লাইডটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? একটু কনফার্ম করবেন। জি, দেখতে পাচ্ছি। জি। আ এইখানে আমরা বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ডে টু ডে আমরা যেভাবে কাজ করি। এক্সেল এ যেভাবে কাজ করি, অ্যান্ড দেন ডান পাশে হচ্ছে আমরা পাওয়ার বিআই তে যে সেগুলি যেভাবে কনভার্ট হয়। ১ম কথা হচ্ছে, আমি ফাইন্যান্স বা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড এ যারাই আছি, আমার কোনো এক্সেল ফাইল তো আমার একদম র ডেটাটা আমার এক্সপেক্টেড ফরম্যাটে থাকে না। আমি হয় সেটা কোনো একটা সফটওয়্যার থেকে পুল করতেছি, সেটা ট্যালি হোক, সেটা ইআরপি হোক। সেখানে আমাকে একটা হয়তো এক্সএলএস ফরম্যাট বা সেটা একটা টেক্সট ফরম্যাটে প্রথমত থাকে। ওইখানে আমার ফরম্যাটিং এর বেশ কিছু ইস্যু থাকে। আমার হয়তো সেখানে ১ম অনেকগুলি এক্সট্রা রো থাকে, হেডিং থাকে, বেশ কিছু ব্ল্যাংক ডেটা থাকে, বেশ কিছু আমার প্রয়োজন নেই, এরকম অনেকগুলি কলাম সেখানে থাকে। এই ফাইলটার উপর আমার প্রত্যেকবার নতুন করে একবার করে কাজ করতে হয়। আমি আ এই যে ক্লিনিং গুলি করতেছি, বা হয়তো আমার এখানে এমন কিছু জিএল সেখানে থাকতেছে যেই জিএল গুলি আমার এনালাইসিস এর কাজে সরাসরি প্রয়োজন নেই। এই যে কাজগুলি আমি করতেছি, রিপিটেটিভ কাজগুলি, সেই জিনিসটা পাওয়ার কোয়েরি আমাকে একবার ইনস্ট্রাকশন যদি দিয়ে দেই, সেটা আমাকে পাওয়ার কোয়েরি সবসময় অটোমেটিক্যালি ওই সেম স্টেপ গুলি রিপিট করে দেয়। বেসিক এক্সেল এরই ফর্মুলা, বাট এক্সেল আর পাওয়ার কোয়েরির মধ্যে আপনি মানে কাজের পার্থক্য হচ্ছে, যেই কাজটা আপনি বা যেই এনালাইসিসটা আপনি আ একবার করবেন সেটা আপনি এক্সেলে করবেন। আর যেই কাজটা আপনি হয়তো সপ্তাহে ১ বার বা মাসে ১ বার বা আ আ রেগুলার করতেছেন, সেই জিনিসগুলি আপনার করতে হবে পাওয়ার কোয়েরি দিয়ে। যেকোনো রিপিটিটিভ কাজ। এইটার আমি এখন একটা আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা বিভিন্ন ধরনের শিডিউল তো প্রিপেয়ার করি এক্সেলে, রাইট? ধরেন বাজেটের জন্য কোনো একটা শিডিউল প্রিপেয়ার করতেছেন, বা আপনি আ আপনি হচ্ছে আ আ কোন একটা রেন্টের জন্য করতেছেন, হোয়াটএভার ইট ইস। আপনি বিভিন্নভাবে আমরা আসলে আ বিভিন্ন ধরনের শিডিউল আমরা প্রিপেয়ার করে থাকি, রাইট? ডেপ্রিসিয়েশন এর হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যে এক্সাম্পলটা নিয়ে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বেসিক্যালি আইএফআরএস 16 এর একটা এক্সাম্পল। আইএফআরএস 16 এ আমরা আ আপনার যতগুলি এগ্রিমেন্ট হবে, আমাদের কাজটা কি করতে হয়? প্রত্যেকটা এগ্রিমেন্টের জন্য আমার টেবিল বড় করতে হয়, রাইট? একেকটা আ আ প্রত্যেকটা এগ্রিমেন্টের জন্য আমার স্টার্টিং ডেট থেকে শুরু করে এন্ডিং ডেট পর্যন্ত আমার আলাদা, আলাদা করে টেবিল রেডি করা লাগে। এটা যদি আপনি আলাদা করে এক্সেল এ করতে যান, প্রত্যেকবার নতুন একটা ফাইল, প্রত্যেকবার নতুন একটা ক্যালকুলেশন আপনার করতে হয়। whereas আপনি যদি পাওয়ার কোয়েরি দিয়ে করেন, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার কোয়েরিতে যদি আপনি যান, বেসিক্যালি আপনি যেই জায়গা থেকে ডেটাটা পুল করবেন, সেখান থেকে শুরু করে মাঝখানে আপনি যত ধরনের ক্যালকুলেশন করবেন, এভরিথিং আসলে পাওয়ার কোয়েরি নিজে থেকে করে ফেলবে। আমার এই একটা বেসিক ফাইল দিয়ে আসলে আপনাদের মানে পরের অনেক কিছুই ক্লিয়ার করে দেওয়া যাবে। ধরেন এই ফাইলটাতে আমি সোর্স হিসাবে একটা টেবিল দেখিয়ে দিচ্ছি। আ সাজ্জাদ ভাই, এই স্ক্রিনটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নতুন একটা স্ক্রিন এসেছে জি, পাওয়ার কোয়েরি। দেখতে পরিষ্কার। পাচ্ছি। জি, জি। প্রথমত আ আমার পাওয়ার কোয়েরিতে যখন আপনি কোনো কিছু ডেটা নিয়ে কাজ করেন, আমি একটু আগে ১ম স্ক্রিন যেটা ছিল ওই স্ক্রিনটাই কিন্তু এই পাওয়ার কোয়েরির মডেলে এই ডেটাটাই এখানে আসলো। এইখানে বেসিক্যালি সে টেবিল থেকে আ বেসিক যে ইনফরমেশন গুলি, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, রেন্ট, এই জিনিসগুলি সেখান থেকে সে পিক করে নিল। এখন আমার কাজটা কি? এখান থেকে ক্লিন করে এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন এর বেসিস এ একটা, একটা করে প্রথমত
আরওইউ কত হবে, লিজ লায়াবিলিটি কত হবে, প্রতি মাসে কতটুকু একটা সার্টেন পিরিয়ড পরে আমার আ ইনক্রিমেন্ট কত আসবে। এই সবগুলি জিনিস আমরা এক্সেল এ যদি করতে বলা হয়, আমার প্রত্যেকটা এগ্রিমেন্টের জন্য আমরা কিন্তু একবার করে ক্যালকুলেট করতেছি। একবার আমি হচ্ছে গিয়ে কবে ১২ মাস শেষ হলো, ওই ১২ মাস পরে ইনক্রিমেন্ট রেট কত সেটা আমি একবার দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমার যদি অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট থাকে সেইটা যদি ৩৬ মাস পর্যন্ত আমার থাকে তাহলে ৩৬ মাস আমি সেটা কন্টিনিউ করতেছি। এই প্রত্যেকটা স্টেপ আপনারা যদি একটু স্ক্রিনের ডান পাশে এই দিকটায় খেয়াল করেন, আমার কার্সর যেদিকে আমি মুভ করতেছি, এইদিকে এই প্রত্যেকটা স্টেপ একবার করে দেখানো আছে। পাওয়ার কোয়েরিতে বেসিক্যালি যে জিনিসটা করে, আপনার প্রতিটা স্টেপের সে রেপ্লিকেট করতে পারে। আপনি যখন একবার তাকে সোর্সটা চিনিয়ে দিচ্ছেন, তারপরে আপনি যত ডেটা, যত ধরনের ইনফরমেশন ওইখানে আসবে, আমি এখানে এই ফাইলটাতে আমার IFRS 16 যেহেতু আমার মনে হচ্ছে এই অডিয়েন্স আমরা বেশিরভাগই ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের এবং রেন্ট খুবই বেসিক একটা জিনিস। খুবই কমন কিছু স্টেপ নিয়ে আমরা অ্যাকাউন্টেন্টরা এটা নিয়ে রেগুলার কাজ করি। ফোরকাস্টিং বলেন বা যাই বলেন। আমার রেন্টের স্টার্টিং ডেট, এন্ডিং ডেটের মাঝখানে একটা সার্টেন পিরিয়ড পর ইনক্রিমেন্ট হয়। আমার শুরুতে একটা অ্যাডভান্স পেমেন্ট থাকে। সেটা আমার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অ্যাডজাস্ট হয়। তার ওই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড এর পরে আমি আবার নতুন করে হচ্ছে গিয়ে ফুল পেমেন্টটা করতে থাকি। এই এন্টায়ার স্টেপিং গুলি আমার এখানে আ ডান পাশে যে স্টেপ গুলি দেখছেন, এইখানে বেসিক্যালি আমি হচ্ছে পাওয়ার কোয়েরিতে ইনস্ট্রাকশন গুলি দেওয়া থাকে। এবং এই জায়গাতে এক্সেল এর মতোই দেখেন ফর্মুলা গুলি এখানে পাওয়ার কোয়েরির ভিতরে আমরা ফর্মুলা গুলি দিয়ে থাকি। এইটার পরে যেটা হয় আ once I have done this এরপরে আমি যখন এখান থেকে বের হয়ে যাব, আমার পাওয়ার কোয়েরি অটোমেটিক্যালি আমার এইখানে প্রত্যেকটা এগ্রিমেন্ট এর এগেইনস্ট এ আমার আ এন্টায়ার শিডিউল ফ্রম হচ্ছে গিয়ে আমার কোন মাসে কত রেন্ট হবে, কোন মাসে কত পেমেন্ট হবে, লিজ লায়াবিলিটি কত থাকবে। আ এই প্রত্যেকটা জিনিস এখানে আমার একদম ওয়ান বাই ওয়ান এখানে আমার চলে আসবে। এখন এই জায়গায় আমি এক্সাম্পল দেখানোর সময় আমি আপনাকে ৪ টা আ স্যাম্পল ডেটা দিয়ে করেছি। এখানে যদি ৪ টার জায়গায় আমার স্যাম্পল ডাটা ইভেন 500 এগ্রিমেন্ট হয়, 700 এগ্রিমেন্ট হয়, এই সবকিছু এটা আপনার ওয়ান ক্লিকে আসলে রিফ্রেশ দেওয়ার সাথে এটা হয়ে যাবে। আমি আপনারা যদি স্ক্রিনের এই জায়গাটাতে একটু খেয়াল করেন, আমি তাহলে এখনই একটা আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখিয়ে দেই। এই জায়গাটাতে সবাই একটু বাম পাশে বটম কর্নারে যেখানে রেডি, অ্যাক্সেসিবিলিটি, ইনভেস্টিগেট এই জিনিসগুলি আছে। এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমি এখানে রিফ্রেশ যখন দিচ্ছি, এই জায়গাতে পাওয়ার কোয়েরি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। এবং আমার এই আমি এই যে ক্লিক করতে দেখেন আমি আরেকবার ক্লিক করি। ক্লিক করতেই সে কাজ করে অলরেডি ডেটা এখানে আ মানে শিডিউল এখানে রেডি করে ফেলছে। এখানে ৪ টা এগ্রিমেন্টের জন্য যেই ডেটা আমার এইখানে 1 এই টেস্ট 1, 2, 3, 4 সবগুলির জন্যই এখানে ই আ ইনফরমেশন পাওয়ার কোয়েরিতে রেডি হয়ে গেছে। ঠিক আছে? সাজ্জাদ ভাই একটু কনফার্ম করবেন সবাই কি আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি, জি। আচ্ছা। কারো যদি কোয়েশ্চেন থাকে এটা বেশ টেকনিক্যাল একটা জায়গা আমরা পার করলাম। আমি এইটারই আরেকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। আ এইখানে আমি যেই টেস্টের ইনফরমেশন গুলি দিচ্ছি আমি বরং এইটা আমি একটু আম এই জায়গাটা আমি একটু বাদ দিয়ে দেখাই। কারণ মনে হচ্ছে যে এটা যেহেতু আগে থেকেই ডেটাটা ছিল ভাই, আমি একটু এইটুকু মারুফ ভাই, জি, সালাম আলাইকুম। ইলিয়াস বলছি, ওয়ালাইকুম সালাম। আপনার কলিগ। আ আপনার আচ্ছা আ যেটা হয়েছে যে ওই স্টেপ বাই স্টেপ যদি একটু দেখানো পসিবল হইতো, যদিও আপনার এটা অনেক কিছু কভার করবেন, আসলে বেশ সময় কিছু কাভার হবে করার না। প্ল্যান আছে। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, এইজন্য এটাই আর কি। কয়েকটা জিনিস পার করে যাচ্ছি। আমি জি, জি। আমি এরপরে ব্যাক করব। আমি একদম ইয়ে করতেছি না, ওকে, বাট ওকে, ব্যাক ওকে, করব। ওকে। ওকে, আপনি আপনার মতো করেন, সমস্যা নাই ভাই। আচ্ছা, ওকে, আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ অলরেডি হ্যাঁ, ৯ টার কাছাকাছি চলে আসছি। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে এখন টেস্ট 1 আছে ১১০ টা রো, রাইট? টেস্ট 1 এ আপনারা ১১০ টা রো দেখতেছেন। আ আসলে এইজন্য এটার নাম পাওয়ার কোয়েরি। মানে এত দ্রুত কাজগুলি হয়ে যায়। আমি এইখানে বাকি কয়েকটা আমি এখানে একটু ইনফরমেশন আপনাদের সামনেই দেই। এখানে পরের গুলি আমি এখানে দিচ্ছি। আগে আপনারা একটু খেয়াল করেন এখানে ১১০ পর্যন্ত শিডিউল রেডি ছিল। এইখানে আমি যদি পরের ইনফরমেশন গুলি দেই, এইখানে টেস্ট 4 পর্যন্ত দেখেন আমি কিন্তু এখানে জাস্ট একেকটা এগ্রিমেন্টে এই কয়টা ইনফরমেশন মানে ১১ টা ইনফরমেশন যেগুলি জরুরি দরকার। কবে থেকে রেন্ট স্টার্ট হলো, কবে রিনিউ হবে এইসব ইনফরমেশন।
এইটুকু দিয়ে আমি যদি রিফ্রেশ করি, এই 110 এর পরে এই যে দেখেন আমি ক্লিক করার সাথে, সাথে আমার পরের যেই ডেটাগুলি এই ৩৫৭ পর্যন্ত ইনস্ট্যান্ট চলে আসলো। হ্যাঁ? এইটা হচ্ছে পাওয়ার কোয়েরির পাওয়ারটা, হ্যাঁ? আমি ১ম যখন কাজ করেছি, আমি ১ম বার যখন ক্যালকুলেশনটা রেডি করেছি, তখন আমার একবার হচ্ছে গিয়ে তাকে প্রত্যেকটা স্টেপ বুঝাতে হয়েছে যে ১ম স্টার্টিং ডেট থেকে তুমি এত মাস এখান থেকে নিবে। এইখানে তুমি এত মাস এই সেলে হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট রেট দেওয়া আছে। এইটা অনুযায়ী প্রত্যেকবার হচ্ছে ইনক্রিমেন্টটা ক্যালকুলেট করবে। এইখানে হচ্ছে আমার ডিসকাউন্ট রেট দেওয়া আছে। এইটা অনুযায়ী হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করবে। এই সবগুলি স্টেপ আসলে এই পাশে বসানো আছে। কিন্তু একবার যখন আমি এটা করে ফেললাম, এখন আপনি আমাকে ৫০০ এগ্রিমেন্ট দেন, ১০ হাজ আ দ আ এক ১,০০০ এগ্রিমেন্ট দেন, যতটাই দেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার ডেটাটা রেডি করে ফেলতেছে। এইটা হচ্ছে পাওয়ার বিআই এর একটা বড় অ্যাডভান্টেজ। এখন ইমাজিন করেন আমি এটা ধরেন একটা সিম্পল আইএফআরএস শিডিউল দিয়ে বললাম বা সিম্পল একটা রেন্ট শিডিউল দিয়ে বললাম। আপনার ডেটাবেজে যেকোনো ধরনের কাজ বা যেকোনো ধরনের ডেটা যেটা আপনি প্রথমত নামাচ্ছেন, কোন একটা এক্সেলে আপনি প্রত্যেকটা স্টেপ এইভাবে দিচ্ছেন। আম একটা বড় ক্যালকুলেশন করতেছেন। এই সবকিছু করে যেই রেজাল্টটা আপনি পাবেন, সেইটা একবার যদি পাওয়ার কোয়েরি তে দিয়ে দেন, প্রত ১ সেকেন্ডে আসলে এন্টায়ার ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পাওয়ার বিআই এর একটা বড় অ্যাডভান্টেজ যে এটার পিছনে পাওয়ার কোয়েরি দিয়ে ডেটা এনালাইসিস করা যায়। আরেকটা আমি বলার সময় বলতেছিলাম যে যখন আপনি ডেটা পুল করবেন, এইখানে আমি শুধুমাত্র একটা এক্সেলে তো আমার ডেটাটা আসলে ইনপুট করা লেগেছে ১ম টেবিলটায়। পাওয়ার বিআই তে আপনি পাওয়ার কোয়েরির থ্রু ডেটা কিন্তু সরাসরি সফটওয়্যার থেকেও পুল করতে পারবেন, সরাসরি ওয়েবসাইট থেকেও পুল করতে পারবেন। সো এই জিনিসগুলির কারণে একবার যদি আপনি পাওয়ার কোয়েরি দিয়ে একটা ড্যাশবোর্ড আপনি আ ডিজাইন করে ফেলেন বা একটা ডেটা মডেল যদি আপনি বানিয়ে ফেলেন, এরপরে আপনার ওই কাজটায় প্রত্যেক মাসে আসলে আর ঢোকার দরকার হবে না। সো দ্যাট ব্রিংস মি টু দ্যা আসলে নেক্সট পয়েন্ট। এইটাই আমি আপনারা এই স্লাইড গুলি পেয়ে যাবেন। এইটাই আসলে এই ১ম স্লাইডে আমি এই সারমর্ম আসলে এইটাই যেটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম যে আপনার প্রত্যেকটা স্টেপই পাওয়ার বিআই তে পাওয়ার কোয়েরির থ্রু যেকোনো সোর্স থেকে আপনি একবারে নিয়ে আসতে পারতেছেন এবং সেইখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেটাটাকে সাজিয়ে আপনার এনালাইসিস এর জন্য ইউস করতে পারতেছেন। সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে আমি এখন বলা শুরু করেছিলাম যে মান্থলি রিবিল্ড। মানে আমাদের আ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এ আমরা যারা আছি আমাদের মান্থলি, কোয়ার্টারলি বা ইভেন ডেইলি আমাদের বেশ কিছু ডেটা আছে যেগুলি আমাদের প্রতিদিন আমাকে হচ্ছে আপডেট করতে হয়। রিপোর্টটা আপডেট করতে হয়। এটার জন্য আমরা কি করি? এটার জন্য আমি হয়তো আমার ওই নতুন রিপোর্টটা নামালাম। আমার কোনো একটা টেবিলে সেটা থাকলো। সেইখান থেকে আমার যদি আমি VLOOKUP দিয়ে করি তাহলে সেখান থেকে আমি নতুন করে রিফ্রেশ করলাম। পাওয়ার পয়েন্টে যদি লিঙ্ক করা থাকে সেইখানে আমার প্রত্যেকবার ওই সেইম টেবিলটাতে গিয়ে আপডেট করতেছি। আর এইটাতে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে গিয়ে এই যে লিঙ্ক ছুটে যাওয়া। খুবই কমন একটা ফ্রেজ কর্পোরেট ওয়ার্লড এ যে আমি আসলে কোন একটা বড় আর আ এরর আইডেন্টিফাই হয়। অনেক সময় দেখা যায় যে এটার একটা লিঙ্ক আসলে কাজ করছিল না বিকজ আমরা অনেকগুলি ইনফরমেশন নিয়ে বারবার রিপিটেটিভ কাজ করতেছি। এই জিনিসটাই আপনার পাওয়ার বিআই তে আমি পাওয়ার কোয়েরি তে যেরকম একবার রিফ্রেশ এ ক্লিক করলাম, পাওয়ার বিআই তেও সেইম আপনি যখন আপনি কোন একটা ডেটা পুল করতেছেন, সেই ডেটাটা আপনার একবার রিফ্রেশ করেই আপনি আসলে লেটেস্ট আপডেটেড ইনফরমেশনটা পেয়ে যাবেন। দেন আমার 3rd যেই জিনিসটা আমার এখানে কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশন বা স্টোরি টেলিং বিভিন্ন ড্যাশবোর্ড নিয়ে কাজ করা। আমি এটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি আসতেছি। মানে কেন এটা ডিফারেন্ট দেন এক্সেল। এক্স আ আমরা প্রথমত পাওয়ার পয়েন্টে যখন আমরা কোন প্রেজেন্টেশন দেই। যেমন এইখানে আমি যে প্রেজেন্টেশনটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এন্টায়ারলি কি আমার একেকটা স্ট্যাটিক গ্রাফিক্স, তাই না? এখানে আমি যে ধরেন এখানে একটা পাই চার্ট আছে। এরকম যখন আমি আমার কোন একটা ডেটাও আপনাদেরকে শো করতে যাই, তখন আমি এই আমাকে যদি এখন আস্ক করেন যে আচ্ছা ঠিক আছে এই পাই চার্ট এর মধ্যে আমি যদি একটা সার্টেন সেগমেন্ট এ যে ঢাকা ডিভিশনের আসলে যদি শুধু দেখি এই পাই চার্টটার অবস্থানটা কি? আমার আগে থেকে এতগুলি স্লাইড আপনাদের জন্য রেডি করে রাখতে হবে যে যখন ম্যানেজমেন্ট যেটা চায় আমি যাতে সেই স্লাইডে চলে যেতে পারি। অথবা আমি এক্সেল এ এটা প্রেজেন্ট করতে পারবো যেটা ডায়নামিক হবে
এবং আপনি যখন আমাকে বলবেন যে সার্টেন একটা ডিভিশন বা সার্টেন একটা এরিয়াতে এই ড্যাশবোর্ডটা আসলে বা এই চার্টটা কিরকম, আমি তখন ফিল্টার ইউজ করব। ফিল্টার বা স্লাইসার এই ধরনের টুল গুলা ইউজ করব। এইখানে একটা চ্যালেঞ্জ থাকে। সেটা হচ্ছে আপনার এই এন্টায়ার প্রেজেন্টেশনে বা এই এন্টায়ার ড্যাশবোর্ডের মধ্যে আপনার যদি মাল্টিপল আ চার্টস যদি থাকে, তাহলে আপনি সেটার মধ্যে কিন্তু ইন্টারলিঙ্ক থাকে না। মানে আপনি যদি সে ফর এক্সাম্পল ঢাকা ডিভিশন চুজ করলেন, তখন ঢাকা ডিভিশন অনুযায়ী সবগুলি চার্ট চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমি যদি অন্য একটা চার্টে গিয়ে ক্লিক করি, সেইটা অনুযায়ী কিন্তু আমার এক্সিস্টিং পাই চার্টটা চেঞ্জ হচ্ছে না। আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা ফাইল দেখাই, এটা তাহলে মনে হয় আরো বেটার বোঝা যাবে। এইটা একটা আমার ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এখানে। স্ক্রিনটা চেঞ্জ হয়েছে কিনা একটু সাজ্জাদ ভাই কনফার্ম করবেন। জি জি চেঞ্জ হয়েছে। হয়েছে। ওকে। এইটা আমার হচ্ছে গিয়ে আমি সো ফার আমি এতক্ষণ যা বললাম ওইটার সাথে আরেকবার রিলেট করি। এইরকম একটা ড্যাশবোর্ড আপনি ধরেন ওয়ান্স আপনি রেডি করলেন। এটার জন্য আপনার ডেটা সোর্স আপনি একবার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলেন। ওইখানে বাজেটের ইনফরমেশন, ডিভিশনের ইনফরমেশন এই সব কিছু আপনি নিয়ে আসলেন। আপনার কাছে হচ্ছে গত বছরের খরচগুলি আছে, আপনার কাছে আ বাজেটের ইনফরমেশন গুলি আছে। তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ড আপনি হচ্ছে বানালেন। ড্যাশবোর্ড বানানো ১ম কথা হচ্ছে পাওয়ার বিআই তে ভিজুয়ালাইজেশন গুলি খুবই আ সহজ। আপনি একটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে যেকোনো চার্ট বা যেকোনো কিছু নিয়ে আসতে পারবেন। আমি এখান থেকে এই ইন্টারফেসে আপনাদেরকে একটা চার্ট নিয়ে দেখাচ্ছি। আমি এখানে জাস্ট একটা ভিজুয়াল ক্লিক করলাম। আমার ডেটা গুলি যেই জায়গায় আছে, আমি এখান থেকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি আসলে ইনফরমেশন এখানে পুশ করলেই আমি ডেটা গুলি চলে আসবে। মানে আমার এই টেবিলটা পপুলেট হয়ে যাবে। এখন এই জিনিসটা তো আমার পাওয়ার পয়েন্ট আ আ এক্সেল এও আছে। পাওয়ার বিআই তে আমি যেই এক্সট্রা অ্যাডভান্টেজ টা পাই সেটা হচ্ছে আমাকে যদি আপনি এখন জিজ্ঞেস করেন যে একটা সার্টেন ডিভিশনে আ এই জিনিসটা কত? ডেফিনিটলি আমি এখানে যে ডেটা গুলি দেখাচ্ছি এগুলি সবই একদম ডামি ডেটা। একদম রিয়াল মনে করার কিছু নাই। বাট ধরেন আপনি এখান থেকে আমি এখানে যেই এক্সাম্পল টা দিয়েছি এটা ব্যাংকের, যেহেতু আমি নিজে এই ইন্ডাস্ট্রি বিলং করি। ব্যাংকের যে ধরেন বিভিন্ন ডিভিশন থাকে, যেই বিজনেস সেগমেন্ট গুলি থাকে, আমি এখন ধরেন আস্ক করলেন যে আমার একটা সার্টেন ডিভিশনে আসলে এই ইয়েটা কি? এখানে আমি হয়তো বাজেটের সিচুয়েশন দেখতেছেন, কস্ট এর ক্যাটেগরি দেখতেছেন। আমি যদি এখন সাথে আমাকে আস্ক করা হয় যে এই প্রত্যেকটা নাম্বার হোয়াট অ্যাবাউট একটা সার্টেন ডিভিশন বা হোয়াট অ্যাবাউট ধরেন আমার ব্যাক অফিসের সিচুয়েশন কি? আমি এখানে একটা জায়গাতে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি আমার প্রত্যেকটা আ ইনফরমেশনই সাথে আপডেট হয়ে যায়। এইটা হচ্ছে গিয়ে আ পাওয়ার বিআই এর একটা ১ম অ্যাডভান্টেজ। আমি আপনারা যদি আমি এখানে দেখেন বিজনেস এ ক্লিক করার পর এখানে নাম্বারস গুলি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আসছে। ঠিক আছে? এটার জন্য কিন্তু আমার খুবই মানে আলাদা এত অনেকগুলা শিট করার দরকার হচ্ছে না। নেক্সট হচ্ছে গিয়ে আমি এইখানে যে ইনফরমেশনটায় ক্লিক করলাম, এইখানে ধরেন আমি সার্টেন কিছু ডিভিশন সিলেক্ট করেছি। এখন যদি আমাকে আস্ক করেন যে না এই গ্রুপ অফ আ আ ডিভিশনস থেকে আমি এই যে এখানে টেবিলটা দেখতেছেন, এইখানের একটা সার্টেন ডিভিশন আমি সিলেক্ট করব। সেটা হতে পারে সেটা হচ্ছে আমি ধরেন রিটেইল ব্যাংকিং নিয়েই আমি চিন্তা করতেছি। যে রিটেইল ব্যাংকিং এর ক্ষেত্রে বাজেটের সিচুয়েশনটা কি বা কস্ট এর ব্রেকডাউন গুলি কি? সো এটাও যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি বাকি আ যে ইনফরমেশন গুলি আমার আগে একটু এটা সিলেক্ট করে নিতে হবে। এই যে রিটেইল যখন আমি সিলেক্ট করতেছি দেখেন আমার এন্টায়ার চার্টটা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারেক্ট করতেছে। আমি এখানে টেবিল থেকে যখন একটা সার্টেন আ আ আ ঘর সিলেক্ট করতেছি, আমার বাকি প্রত্যেকটা জায়গার ইনফরমেশন, খরচের ইনফরমেশন বলেন বা সবকিছুই কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি শুধুমাত্র টেবিল না, আমি যদি এখন এইখান থেকেও একটা ক্যাটেগরিতে আমি ধরি, তাহলে আমার বাকি ডিভিশনাল যেই জায়গাগুলি এই প্রত্যেকটাতেও দেখেন সাথে আ চার্ট গুলি আপডেট হচ্ছে। আমি আ আমার মনে হয় আপনাদের উম আমার এখান থেকে নেটের স্পিড কেমন আমি সিউর না। বাট এটা খুব স্মুথ ট্রানজিশন হওয়ার কথা। আপনারা কি সাথে দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। সো আ এই যে স্টোরি টেলিং বা এই যে এনালাইসিস এর ইস্যুটা, এইটা হচ্ছে গিয়ে পাওয়ার বিআই কে ডিফারেনশিয়েট করে আপনার এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট থেকে। আমি একটা ড্যাশবোর্ড বানাবো। বাট এই একটা পেজ থেকে আমি আরো অনেকগুলি এরিয়াতে অনেক কিছু কভার করতে পারবো। অনেক ধরনের কোয়েশ্চেন এর আনসার দিতে পারবো।
একজন অ্যাকাউন্টেন্টের জন্য কিন্তু ঘুরে ফিরে এই কয়েকটা ইনফরমেশন লাগে, বাজেটের সাথে ভেরিয়েন্স কি, গত বছরের সাথে ভেরিয়েন্স কি, অন্য একটা ডিভিশনের সাথে ভেরিয়েন্স কি। এই সবগুলি ইনফরমেশন আমি বারবার করে বারবার অনেকগুলি পাওয়ার পয়েন্ট রেডি করা বা অনেকগুলি ড্যাশবোর্ড রেডি করা, বারবার আনসার দেওয়া হচ্ছে পাওয়ার বিআই দিয়ে যদি আপনি একবার করে ফেলেন, এইটা আপনার অল টাইম এর জন্য আসলে আপনার মানে সর্টেড হয়ে গেলেন। এইটা একটা বড় অ্যাডভান্টেজ টু কনভার্ট টু পাওয়ার বিআই ফ্রম এক্সেল অর পাওয়ার পয়েন্ট। সো আমি আরেকবার একটু আমার ইয়েতে ব্যাক করি। তো আমরা প্রথমত বললাম হচ্ছে ডেটা ক্লিনজিং, যেখানে আমার রিপিটেশন করার কিছু করা লাগতেছে না। দ্বিতীয়ত ডেটা ক্লিনজিং, তারপর হচ্ছে গিয়ে আমার রিপিটেশন অ্যাভয়েড করা, আর থার্ড হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। ফোর্থ যে জিনিসটা, পাওয়ার বিআই রিপোর্ট গুলি অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার ফ্রি ফ্রম এরর, বিকজ আপনি এখানে যে ডেটা মডেলটা তৈরি করতেছেন, যেহেতু আপনি এতগুলি সোর্স থেকে ইনফরমেশন আনতেছেন, আনার পরে আপনি যেহেতু এই এন্টায়ার জিনিসটা আপনার প্রত্যেকটা ফাইলও যেহেতু প্রত্যেকটা রিফ্রেশের সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে, কোন একটা জায়গা থেকে লিংক ছুটে যাওয়া বা কোন একটা ফাইল আপডেটেড না থাকা, এই রিস্কটা আসলে পাওয়ার বিআই এর ক্ষেত্রে অনেক কমে যাচ্ছে। এইটার আমি এক্সাম্পলটা যদি দিতে যাই, আমি এই প্রিভিয়াস ফাইলটাতেই যদি আসি, পাওয়ার বিআই এর ফাইলের আপনার এটা হচ্ছে কি আপনাদের প্রেজেন্ট মানে ড্যাশবোর্ড ভিউ। এইটা ছাড়া একটা হচ্ছে এখানে ডেটা মডেল ভিউ থাকে। ডেটা মডেলে বেসিক্যালি আপনি যেই টেবিলগুলি নিয়ে এসেছেন এবং ওই টেবিলের যে ইনফরমেশন গুলি আছে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে ডেটা মডেল ভিউ থেকে আপনি দেখতে পারবেন। আমি সোফার এখন যেই ফাইলটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এইটার ব্যাকগ্রাউন্ডের ডেটা মডেলের ভিউটা হচ্ছে এরকম। এইখানে যত ধরনের ইনফরমেশন আছে, এটা হচ্ছে হয়তো লেখাগুলি জুম করলে আপনারা ভালো দেখতে পারবেন, বাট এখানে এটা হচ্ছে এক একটা টেবিল এবং ওই টেবিলের এক একটা কলাম হচ্ছে কোন কলামটার সাথে কোনটা রিলেটেড সেই ইনফরমেশনটা হচ্ছে এখানে। তো আমার কিন্তু বারবার প্রত্যেকটা টেবিল বা প্রত্যেকটা ফাইলের লিংক ঠিক আছে কিনা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন পড়তেছে না। এইটা একটা বড় অ্যাডভান্টেজ যেটা আপনার পাওয়ার বিআই কে আহ, মানে এক্সেল এবং এক্সেল পাওয়ার পয়েন্ট বা এই ধরনের যে কোনো অ্যানালাইসিস থেকে আপনাকে অনেক বেশি সিকিউর রাখবে ফ্রম এক্সপেক্টেড এরর। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি এখানে যে সোর্স গুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে আপনার এক্সেল ফাইলস বা ইয়ে থেকে। যদি আপনার আইটির থেকে আপনি ওই এক্সেসটা পান যে আপনি সরাসরি বিআই থেকে এই ডেটাটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ডেটাটা আরো বেশি অ্যাকুরেট। ইভেন আমি মানে এক্সেল দিয়ে যখন আমি কোনো একটা টেবিল রেডি করতেছি, দ্যাট ইজ অলসো এ সেকেন্ডারি ডেটা। বাট আপনি যদি সরাসরি আপনার সার্ভারের সাথে লিংক করে দিতে পারেন, তাহলে এখানে মাঝখানে আর কিন্তু কোনো ধরনের ইন্টারাপশন বা কোনো ধরনের হিউম্যান ইন্টারভেনশন যেহেতু থাকতেছে না, এররের জায়গা কিন্তু এখান থেকে এন্টায়ারলি চলে গেল। দিস ইজ ওয়ান সোর্স অফ ট্রুথ, এবং এইটা আপনার অ্যানালাইসিস কে আরো বেশি রিলায়েবল করে তোলে। দেন ফাইনালি, সোফার আপনি একটা ড্যাশবোর্ড রেডি করলেন, একটা পাওয়ার পয়েন্ট রেডি করলেন, এক্সেল অ্যানালাইসিস করলেন, এইগুলি আমরা কি করি? এইগুলি আমরা হচ্ছে গিয়ে হয় ম্যানেজমেন্টের সামনে আমরা নিজেরা গিয়ে প্রেজেন্ট করতেছি, ফিজিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছি, অথবা মেইলে পাঠাচ্ছি ইন কেস আমার ফাইল যথেষ্ট হেভি যদি না হয়, সেই ক্ষেত্রে আমি মেইল অ্যাটাচমেন্ট হিসেবে দিচ্ছি। স্টিল আমার আসলে ওইখানে মানে যদি আপনার কোনো একটা ডাইনামিক ড্যাশবোর্ড রেডি করেন, আপনি যাকে পাঠাচ্ছেন তাকে আপনি নিজে যদি আসলে প্রেজেন্ট না করেন বা নিজে যদি গাইড না করেন, ওইটাও শুধুমাত্র ইমেলে পাঠালে খুব একটা আহ, মানে এফিশিয়েন্ট আসলে হয় না। পাওয়ার বিআই এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি আপনার এই ড্যাশবোর্ড গুলি রেডি করলেন, করার পরে আপনি ফাইলটা যখন মানে আপডেট যখন করে ফেলতেছেন, যাদের যাদের সাথে আপনি এই ফাইলটা শেয়ার করে রেখেছেন, শুরু থেকে যাদের সাথে শেয়ার করে রেখেছেন, তাদের প্রত্যেকের ফাইলে জিনিসটা হচ্ছে আপডেট হয়ে যাচ্ছে। এবং আরো বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা মোবাইল থেকেও আসলে ভিউ করা যায়। আপনি যে কোনো পেজ যদি আপনি যখন ডিজাইন করতে যান, পাওয়ার বিআই তে আপনাকে শুরু থেকেই আসলে আপনার এই জিনিসটা বলা হয় যে আপনি আসলে মোবাইলের জন্য করতেছেন নাকি ইয়ের জন্য মানে স্ক্রিনের জন্য করতেছেন। এখানে আমার একটু আমি ইয়ে করি।
তো এখানে আমি যখন শেয়ার যখন দিয়ে পাবলিশ যখন করতেছি, এই পাবলিশ অপশন থেকে আমার হচ্ছে গিয়ে প্রথমত আমি কাকে পাবলিশ করব এই ইনফরমেশন গুলি, প্লাস হচ্ছে কি আমি মোবাইলেও করতে চাই কিনা। মোবাইলের এই 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 পাশে আপনারা বাম বটম বটম লেফটে যদি দেখেন, এইখানে একটা হচ্ছে গিয়ে যে ডেস্কটপ লেআউট ভিউ, আর একটা হচ্ছে এখানে মোবাইল লেআউট ভিউ। সো আপনি যদি এরকম হয় যে আপনি আপনার ম্যানেজমেন্টের জন্য একটা ড্যাশবোর্ড রেডি করতেছেন, যেটা সে হয়তো সবসময় মোবাইল থেকেই ভিউ করবে, সেই ক্ষেত্রে আপনি এরকম একটা রেডি করে ফেলতে পারবেন। নেক্সট আমরা যে ইয়েতে করি, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, পাওয়ার বিআই এর কিন্তু মানে একটা লাইসেন্স পারচেজ করতে হয়। লাইসেন্সের ইস্যুটা হচ্ছে কি আপনি ডেফিনেটলি মাইক্রোসফট থেকে আপনি একটা কস্ট তো এখানে আসেই। আমি সোফার আপনাদেরকে যা দেখাচ্ছি এই প্রত্যেকটা জিনিস পারচেজ করার আগেই আসলে করা যাবে। এখন পর্যন্ত আমি আপনাদেরকে যা দেখাচ্ছি, এই একটা জায়গায় হচ্ছে কি আপনার দরকার হবে লাইসেন্সের, সেটা হচ্ছে আপনি যদি শেয়ার করতে চান। আপনি যদি আপনার অর্গানাইজেশনে চান যে আম, এই টাইপের ড্যাশবোর্ড রেডি করবেন, আহ, অটোমেটেড থাকবে। মারুফ ভাই, জি, একটু ইন্টারাপ্ট করি আপনাকে, সরি। জাস্ট একটু। এটা হলো জি, আপনার ল্যাপটপের বোধহয় চার্জারটা বোধহয় লাগানো নেই, একটু চেক করে দেখতে চেক, পারেন হ্যাঁ হ্যাঁ, হঠাৎ। ডান 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 অলরেডি। ডান না? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, আমি হঠাৎ বন্ধ হয়ে গেলে এটার জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক এমনিতে ইউ। স্ক্রিনে কোনো ইন্টারাপশন হয়নি তো, না না, রাইট? স্ক্রিনে কোনো ইন্টারাপশন নেই। আচ্ছা, আমি হ্যাঁ আমি আমি মেসেজ দেখেছি, আমি জি। অলরেডি অ্যাড করে নিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দোজ। আমাকে ফোনেও কয়েকজন টেক্সট করেছেন। সো কাইন্ড অফ ইউ। আমি সো যেটা বলতেছিলাম, একটা হচ্ছে গিয়ে সোফার আপনারা যা দেখতেছেন এই প্রত্যেকটা জিনিসই আপনি আহ, ইয়ে করতে পারবেন, হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই আপনি হচ্ছে পাওয়ার বিআই এর লাইসেন্স ভার্সনে যাওয়ার আগেই ইউজ করতে পারবেন। বাট লাইসেন্স ভার্সনটা লাগবে যদি আপনি আসলে শেয়ার করতে চান। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আপনার হয়তো আপনার অর্গানাইজেশনের তো শেয়ার এন্টায়ার, বলতে কি, সরি জি ফর ইন্টারাপশন স্যার, জি, স্যার শেয়ার বলতে কি মানে অনলাইনে শেয়ার করার জন্য, বা অনলাইনে আমরা যখন কম্বাইনলি কাজ করব তার জন্য স্যার? অনলাইনে বলতে আপনি এখানে যাদের যেই সব আইডি তে আপনি ফাইলটা শেয়ার করবেন, মানে ওইখানে অপশন থাকবে ডেফিনেটলি আপনি কতটুকু তাকে এক্সেস দিচ্ছেন। বাট এটার মোস্টলি ইউজ হচ্ছে আপনি রিপোর্টটা কার কাছে পাবলিশ করতেছেন। যাদেরকে রিপোর্ট পাবলিশ করবেন তারা এখানে এডিট করার জন্য বা কাজ করার জন্য না। বেসিক্যালি দিস ইজ ফর আসলে ম্যানেজমেন্ট, যে আপনি যেই জিনিসটা আপনি তাকে কোথাও গিয়ে প্রেজেন্ট করতেছেন, প্রত্যেকবার আপনাকে প্রেজেন্ট করা লাগবে না, প্রত্যেকবার গিয়ে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে পোস্ট করতে হবে না। এটা আপনার একবার করে দিলেই, একবার আহ, যদি আপনি ফাইলটা শেয়ার করে ফেলেন, এরপর প্রতি মাসে ওনারা মোবাইল থেকে ঢুকেই দেখতে পারবে। যে সে ধরেন আপনি এখন হচ্ছে আজকে মে মাসের 11 তারিখ, আপনি আপনার যদি ফাইলটা বাই 5th of May আপনি আপডেট করে রিফ্রেশ দিয়ে দেন, আপনার প্রত্যেকবার আপনার গিয়ে ম্যানেজমেন্টের সামনে এই আপনার সামারিটা বলতে হবে না। ওনারা ওনাদের মোবাইল থেকেই দেখে ফেলতে পারবে যে হ্যাঁ আমার বিজনেসের পারফরমেন্স এরকম হচ্ছে বা আমার পিএনএল এর স্ট্যাটাস এই জায়গায় যাচ্ছে। কিন্তু এইটার জন্য হচ্ছে গিয়ে আপনার ওই লাইসেন্স ভার্সনটা আসলে পারচেজ করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আসলে ডেটা সিকিউরিটির ইস্যু নাই, কারণ মাইক্রোসফটের যেহেতু প্রোডাক্ট, এখানে আপনার আপনার ইয়েতে থাকবে, ওরা এটা বাহিরে পাঠাবে না। ডেটা সিকিউরিটি থাকবে লাইসেন্সড বাই বা অ্যাকনলেজড বাই মাইক্রোসফট। এখন ইস্যুটা হচ্ছে কি আমরা আমাদের যে রেগুলার যে নর্ম, আমাদের রেগুলার যে প্র্যাকটিস, রিপোর্টিং এর, কমিউনিকেশন উইথ ম্যানেজমেন্ট, এই জায়গায় একটা ড্রাস্টিক চেঞ্জ আপনি নিয়ে আসতে পারবেন। যে মানে আপনাদের হয়তো মিটিং গুলার চেহারা চেঞ্জ হয়ে যাবে। যে কারণ এই এন্টায়ার সামারিটা কোন বেশ কিছু এমএনসি আছে যাদের আসলে ডেইলি এই টাইপের রিপোর্ট দরকার হয়। ফর এক্সাম্পল আপনার কোন একটা টেরিটরির পারফরমেন্স, সেলস পারফরমেন্স, আপনার যদি এরকম সেলস পারফরমেন্স ড্যাশবোর্ড থাকে কোন একটা প্রোডাক্টের, ওই টেরিটরি ম্যানেজার সকালবেলা উঠেই কিন্তু গতকালের আপডেট দেখে বুঝতে পারতেছে আজকে আমার এই টেরিটরির কোন জায়গায় যেতে হবে। এই টাইপের বিজনেস ডিসিশনে পাওয়ার বিআই কিন্তু অনেক অনেক মানে ডাইনামিক রোল প্লে করতেছে। সো মানে আম, এক- আপনার এই জন্য আমি বলতেছিলাম যে আপনার অর্গানাইজেশনের ওয়ে অফ ওয়ার্ক বা ওয়ে অফ ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি একদম সবকিছু রিয়েল টাইম ডিসিশন মেক করতে পারতেছেন। এইটা ওয়ান অফ দা মেজর রিজনস
for মানে Power BI being so popular nowadays. তো আমি এখন পর্যন্ত আমি যে ডিসকাশন গুলি করলাম বা ফাইল যেগুলি দেখালাম, আমি সো ফার থিওরিটিক্যালি আসলে এই জিনিসগুলি নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। এর বাহিরে আমি আরো ডিসকাশন করব বেসড অন আসলে আপনাদের কোশ্চেন বা আপনাদের কোয়েরি যদি থাকে। আমি পাওয়ার বিআই তে কেন আপনি আ শিখা দরকার বা পাওয়ার বিআই হলে আমার কি, কি সুবিধা হবে? একদম বেসিকলি আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যেগুলাই রিলেট করতে পারি ওই জায়গাগুলি থেকে অ্যাডভান্টেজ আসলে এই জিনিসগুলা। এরিয়া হচ্ছে এগুলি। আর অর্গানাইজেশন পার্সপেক্টিভ এ তো আমি অলরেডি বললাম যে আপনি আপনার অর্গানাইজেশনের ডিসিশন মেকিং অবভিয়াসলি এখানে যেহেতু আপনার রিপোর্টিং এর সময় এত সেভ হয়ে যাচ্ছে, আপনি ওই সময়টা আসলে কোথায় দিচ্ছেন? আমি যেমন আমি যেই রিপোর্ট গুলির কথা বললাম যে আমার হয়তো ৫ তারিখে আমি রিফ্রেশ দিব। তারপরের আমার কাজটা কি? ওই সময়টাতে কিন্তু আমি একদম ডিটেইল ইয়েতে গিয়ে ঢুকতে পারতেছি। যে আমি ডিটেইল এনালাইসিস যে কোথায় প্রবলেম আছে, কোথায় আমার ফ্ল্যাগ রেইজ করা দরকার, কোন জায়গা নিয়ে কাজ করা দরকার এইগুলিতে আমি ফোকাস করতে পারতেছি। বা আমি নতুন একটা ড্যাশবোর্ডের ডিজাইন নিয়ে কাজ করতে পারতেছি। কারণ গত মাস পর্যন্ত তো আমি এক্সিস্টিং এনালাইসিস গুলা করেই ফেলেছি। তো এই জায়গাতে আমার ডিপে যাওয়া বা এই জায়গাতে আমি যেটা মান্থলি রিপোর্ট করতাম সেটাকে আমি ডেইলি নিয়ে আসা, এই জায়গাগুলিতে আমাকে পাওয়ার বিআই অনেক বেশি এম্পাওয়ার করতেছে। অর্গানাইজেশনের পার্সপেক্টিভ হচ্ছে এইটা। আপনি পার্সোনাল পার্সপেক্টিভ যদি বলেন আপনার ডে টু ডে কাজগুলি যদি বেটার হয়, আপনি আপনার ক্যারিয়ারে আপনার অর্গানাইজেশনে আপনি কিভাবে আ সেটা ক্যাশ ইন করতে পারেন বা সেখানে কতটুকু আপনার ভ্যালু এড করতে পারেন, এক্সপোজার নিতে পারেন। আর এই সবকিছুর বাহিরে এই ড্যাশবোর্ড গুলির কিন্তু মানে মার্কেট ডিমান্ডও অনেক। আমি সো ফার এক্সাম্পলেও যেই ড্যাশবোর্ডটা দেখাচ্ছিলাম, এরকম একটা ড্যাশবোর্ড আমার করতে মোটামুটি ২ সপ্তাহ ৩ সপ্তাহের মতো সময় লাগে। আমি খুব এক্সপার্ট না। কিন্তু আমার এই থিংকিং টা করে আমার ২ সপ্তাহের মতো লাগে এইরকম একটা ফুল ড্যাশবোর্ড রেডি করা। ফুল বলতে যেখানে আমি একটা অর্গানাইজেশনের সবকিছু কনসিডার করে যে ওইখানে পিপল এর কেপিআই, ওইখানে হচ্ছে বাজেট, লাস্ট ইয়ার এর ডেটা এই সবকিছু মিলে আমার হয়তো চিন্তা করে এটা বানাতে ২ সপ্তাহের মতো লাগে। এইরকম ২ সপ্তাহ ধরে যেই একটা এন্টায়ার অর্গানাইজেশন বেসড আপনি ড্যাশবোর্ড করবেন, এইগুলি এখন যেহেতু মানে ইন্টারন্যাশনালি আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ড এ করতেছি। আপনি যেকোনো ফ্রিল্যান্স মার্কেটে এই টাইপের একেকটা ড্যাশবোর্ড এর বিডিং হয় আসলে অ্যারাউন্ড ৬০-৭০ তো একদম আপনার বেসিক ইয়ে থেকেই আসে। $৬০-৭০ একদম ওয়ান স্লাইডের ইয়ে হয়। মেক্সিমাম এখানে $৬০০-১,০০০ এর কাজও পাওয়া যায় যদি অর্গানাইজেশনটা রোবাস্ট হয়। ঠিক আছে? সো এই ধরনের ইয়েগুলির আপনি যদি চিন্তা করেন যে আমি মানে কনসালটেন্সি বলেন, আমাদের বিগ ফোর ফার্ম গুলিও কিন্তু এরকম অনেক কাজই করে। আপনারা এখন যেহেতু এর সময় আপনারা একটু নিজেরাও ঘাটাঘাটি করে দেখতে পারেন। বিগ ফোর গুলিও কিন্তু ইন্টারন্যাশনালি এই টাইপের অনেক কাজ করে যে বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে তাদের এই মানে ড্যাশবোর্ডের সলিউশনটা করে দিয়ে আসা। একটা ডেটা মডেল বানিয়ে সেইখান থেকে যাতে আপনি রেগুলার রিপোর্ট গুলি অটোমেট হয়ে যায়। এই ধরনের কাজ হয়ে থাকে। এগুলি দিয়েও আপনারা সার্চ করে দেখতে পারেন যে এখানে বেশ আ ভালো আসলে কেরিয়ার ডেভেলপমেন্ট এর জায়গা থাকে। সো আমার মনে হয় আমি টাইমলি আ আ আমার থিওরেটিক ডিসকাশনটা শেষ করতে পারছি। এখনো 15 মিনিটস আছে যেখানে আমরা স্পেসিফিক কোয়েশ্চেনস বা স্পেসিফিক আ ইয়ে নিয়ে কোয়েশ্চেন আনসার সেশন নিয়ে চলে যেতে পারি। সাজ্জাদ ভাই। জি, অডিয়েন্সের থেকে আরকি মেইনলি আপনাদের যেকোনো ধরনের কোয়েরি গুলো যদি একটু কোয়েশ্চেন করতেন সুবিধা হতো। আমাদেরও মানে অডিয়েন্স স্যারেরও সুবিধা হতো এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এটা আপনি বলতেছেন কি সার্ভার সাথে ডাইরেক্ট লিংক করে ডাটা রিট্রিভ করা যায় নাকি আমাকে এক্সেলে বা যে কোনো ইয়েতে বানায় তারপর আমি বিআই তে ট্রান্সফার করব? আর দ্বিতীয় হলো এটা আপনি বললেন লাইসেন্স কিনতে হবে, এটা কস্ট কিরকম পড়বে? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে গিয়ে সার্ভারের যেটা বললাম এটা আপনার সে ধরেন আপনি একটা পাবলিক ডোমেইন থেকে নিচ্ছেন। সেখানে তো আপনি সরাসরি করতে পারবেন। আপনার SQL সার্ভারে থেকে যখন ডেটাটা সরাসরি নিবেন, যখন কোন একটা সফটওয়্যারের ব্যাকএন্ড থেকে ডেটা নিবেন, সেখানে obviously
আইটি কে মানে আপনার অর্গানাইজেশনের আইটি কে আপনাকে হচ্ছে সেখানে ওই এক্সেসটা দিতে হবে। যদি আপনি ওই এক্সেসটা আপনার অর্গানাইজেশন থেকে পান, তাহলে ডেফিনিটলি আপনি ইনস্ট্যান্ট মানে ওই সরাসরি সফটওয়্যারের ডেটা থেকেই কাজ করতে পারবেন। এক্সেল এর উপর আপনার আর ডিপেন্ডেন্সি থাকলো না। এখন শুরুতেই সাজ্জাদ ভাই বলেছেন, মানে আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিলং করি, ডেফিনিটলি এখানে অনেক সিকিউরিটি মেজার্স থাকে। আম, উম, এই টাইপের ইন্ডাস্ট্রিতে আপনাকে আপনার অর্গানাইজেশন এসকিউএল এ এক্সেস দিবে না। বাট যদি আপনাদের হোম গ্রোন কোনো ওয়েবসাইট থাকে বা লোকাল কোনো সফটওয়্যার যদি থাকে, সেইখান থেকে যদি করেন আপনার এসকিউএল সার্ভার থেকে খুব ইজিলি ওই টেবিলটা সিলেক্ট করে দিলে ওইখান থেকে ডেটাটা পুল করে নিয়ে আসতে পারবে পাওয়ার বিআই। ওইখানে কোনো প্রবলেম হবে না, এক্সেল এর উপরও কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। আর লাইসেন্সের কস্ট হচ্ছে গিয়ে এখানে এন্টারপ্রাইজ মডেল আছে, এখানে ইন্ডিভিজুয়াল ইয়ে আছে। লাইসেন্স আপনার আসলে ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে এভারেজে 3-4 হাজার টাকা পার মান্থ থেকে শুরু হয়। এটা ডিপেন্ড করতেছে আপনি কত জনের জন্য আসলে লাইসেন্সটা নিচ্ছেন। আর মানে অর্গানাইজেশনের সাথে এগ্রিমেন্টটা কেমন ওইটার সাথে আসলে ইয়ে করে ডিপেন্ড করে। বাট মানে 3-4 হাজার টাকা দিয়ে শুরু হয়, মান্থলি 3,000 টাকা থেকে হয়তো স্টার্ট। লাইসেন্স ছাড়া কি ভাইয়া কিছু করা যায় না, মানে নর্মাল আমি ইউজার সোফার যা লেভেলে? দেখাচ্ছি সবটা লাইসেন্স ছাড়া। জি জি, এটাই আপনি তো, নাহলে আবার লাইসেন্স, মনে হবে কি মানে লাইসেন্স ছাড়া কাজ করা যায় না না আর কি। না না, আমি সোফার যা দেখাচ্ছি আপনার সবকিছুই লাইসেন্স ছাড়া। যেহেতু আমি ডিসকাস করতে গিয়ে একটা অ্যাডভান্টেজের মধ্যে বলেছিলাম যে আপনি সরাসরি আপনি হচ্ছে গিয়ে শেয়ার করতে পারবেন আপনার ম্যানেজমেন্টের সাথে। এবং আমি যে এক্সাম্পল গুলা দিলাম যে হয়তো এমনও এমএনসি তে এমনও এক্সাম্পল আছে যে আমি গতকালের ডেটা দেখে আজকে আমি ডিসিশন নিচ্ছি যে আজকে আমি কোন মার্কেটটায় যাব বা কোন প্রোডাক্টটা ড্রাইভ করব। এইটার জন্য এই উদাহরণটা যেহেতু আমি দিয়েছি সেজন্য আমি বললাম যে এই কাজটা করতে গেলে আপনার লাইসেন্স লাগবে। মানে শেয়ার অপশনটা, পাবলিশ যে অপশনটা, পাবলিশের আগ পর্যন্ত আপনি যত ধরনের অ্যানালাইসিস করেন এই কোনো জায়গাতেই আপনার হচ্ছে গিয়ে লাইসেন্সের দরকার হয় না। আর আরেকটা জিনিস বলি, মানে এটা আমি মাঝখানে ইয়ে করে গেছি। আপনার হচ্ছে গিয়ে পাওয়ার বিআই এর ভিতরের অ্যানালাইসিস কিন্তু অনেক অনেক ফাস্টার দেন আপনার এক্সেল। আমাদের এক্সেলে আমরা অ্যারাউন্ড মনে হয় ১০ লাখের মতো ডেটা নিয়ে সর্বোচ্চ কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি যখন অনেক বছরের ডেটা নিয়ে কাজ করবেন, সেই জায়গাতে আপনার এক্সেল এর ওই ইয়েটাই চলে যাবে। আ এক্সেল আপনি তো যদি একেকটা ফাইলে আপনার ১০ লাখ রো থাকে, একেকটা ফাইলে যদি আপনার ১০ লাখ ট্রান্সেকশন থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন ডেফিনিটলি আপনার হচ্ছে গিয়ে ফাইলগুলিকে জোড়া দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। প্রথম কথা হচ্ছে পাওয়ার কোয়েরি কিন্তু আপনার অনেকগুলি ফাইল একসাথে জোড়া দিতে পারে নিজে, নিজে। এইটা একটা আপনার ১ম অ্যাডভান্টেজ। আপনি যখন একসাথে ৫-৭ বছর বা ১০ বছরের ডেটা এক ফাইলে রাখতে পারেন, যেটা এক্সেল এ সম্ভব না, তখন আপনি এখানে কোয়েশ্চেন করে বা এখানে এনালাইসিস করে আরো অনেক কিছু নিয়ে আসতে পারবেন। এই এখন যেটা বলতেছি এটাও কিন্তু মানে আমার লাইসেন্স ছাড়াই হচ্ছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে ফাইলটা আপনার ডিজাইন করতে সময় লাগতেছে। এরপরে আমার ওই যে এক্সেল এ হয় না যে আমি হয়তো ফিল্টার করলেও আমার ফাইলটা লোড হইতে থাকে। পাওয়ার কোয়েরি তে কিন্তু এই জিনিসগুলা হয় না। আপনি ১ম বার যখন কাজটা করে ফেললেন, তারপরে কিন্তু আপনি যেকোনো ধরনের এনালাইসিস এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে? আমি আরেকটা আপনাদের এইখান থেকে দেখাই। এনালাইসিস এর ইনসাইট গুলিও যদি আপনি দেখেন, এখানে বেশ ভালো কিছু অ ইনস্ট্যান্ট ইনসাইট আসলে আপনি বের করতে পারবেন। এই যেহেতু আমি ইয়ের এক্সাম্পল দিচ্ছিলাম, আ যে আমার হিস্টোরিক্যাল ডেটার এক্সাম্পল দিচ্ছিলাম। এইটা দিয়ে আমি একটা ইয়ে দেখাই। এখানে যেমন ধরেন অনেকগুলি বছরের ইনফরমেশন আমি দেখাচ্ছি। আ এই টেবিলটাতে আ আ আমি এই জায়গাতে ধরেন এখানে ৮৩ বলতেছি আর এইখানে পরের মাসে মানে আগস্টে বলতেছি ৮১। এখানে যে একটা ডিক্রিজ হলো, আপনি কিন্তু এইখান থেকেও পাওয়ার বিআই নরমালি আমরা যেই ধরনের এনালাইসিস করি, এই এনালাইসিসও আপনার এই যে এক্সপ্লেইন ডিক্রিজ আমি যদি দেই, এইখান থেকে আরো ১০-১২ টা চার্ট সে আমার নিয়ে আসবে বেসড অন আমি তাকে যেই টেবিলগুলি দিয়েছি। নরমালি আমার এক্সেলে একটা কমান্ড করলেও কিন্তু ওইটার ফিল্টার হতে বা ওইটার একটা আ কি বলবো? ওইটার একটা কম্পারিজন হতে অনেক সময় লেগে যায়। বা ধরেন আ আ ধরেন একটা রো ডিলিট করতেছি বা যদি VLOOKUP থাকে, এখানে দেখেন আমি একটা এন্টায়ার এনালাইসিস চেয়ে বসছি যে আমার কেন ডিক্রিজ হলো। এতগুলি চার্ট কিন্তু আমার ইনস্ট্যান্ট চলে আসলো। জাস্ট উইদিন 1 ক্লিক। সো এইটা মানে ভেরি মাচ পাওয়ারফুল একটা টুল, যেটা আপনি হয়তো মানে
ইনস্ট্যান্ট আপনি যদি কোনো অ্যানালাইসিস করতে চান তখন আপনার অনেক বেশি হেল্পফুল হবে রাদার দেন আপনি এক্সেলে যে ধরেন ইন্ডিভিজুয়ালি এক একটা ফাইল নিয়ে নিয়ে করতে যাবেন। আই থিংক আমি আমার ইয়েটা বোঝাতে পেরেছি। আর আর কোনো কোশ্চেন যদি করেন তাহলে আমি কন্টিনিউ করতে পারি আমরা। যে অডিয়েন্সের যদি কোনো কোশ্চেন থাকে। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই। মারুফ ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি জি, না মনে হচ্ছে কোশ্চেন নেই কারোর। আচ্ছা মারুফ ভাই, জি জি আচ্ছা মূলত এখানে আমাদেরকে ওই যে মানে কি কি শিখাবেন? সরি এখানে বলতে কোনো কোর্সের কথা বলতেছেন? না মানে উনি জানতে চাচ্ছেন যেহেতু আমরা একটা কোর্সের মানে ওয়েবিনার হচ্ছে, তাহলে দিন হ্যাঁ শেষে হ্যাঁ এক সময় তো আমরা কোর্সটা অফার করব। যদি কোর্সটা জি অফার করা হয় তাহলে এটাতে আসলে কি থাকবে উনি আসলে হয়তো এরকম জানতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মানে কি কি থাকবে, টপিকস গুলো আমি কি কি? আমি সোফার যে জিনিসগুলি টাচ করে গেলাম ডেফিনেটলি কোর্সের একটা মানে পাওয়ার কোয়েরি ছাড়া তো পাওয়ার বিআই আসলে শেখানো ডিফিকাল্ট। পাওয়ার কোয়েরি নিয়েও আলাদা কোর্স রান হয়। আহ, কিন্তু ওইখান থেকে আমার যেই জিনিসগুলি পাওয়ার বিআই তে সবচেয়ে বেশি কাজে লাগে সেই জিনিসগুলি ড্যাশবোর্ড অ্যানালাইসিস স্টোরি টেলিং এই ব্যাপারগুলি। আর আমি লাস্ট পার্টটা নিয়ে আমি একটু ইয়ে আছে যে আমি শেয়ারিং বা পাবলিশিং এর এরিয়াতে আমি আসলে আহ, কতটুকু ইফেক্টিভ হবে, কারণ আমি তো নট শিওর যে সবাই লাইসেন্সড ভার্সন নিয়ে যাবেন কিনা। ওইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। বাট একদম পাওয়ার কোয়েরি থেকে শুরু করে আপনি ড্যাশবোর্ড প্রিপারেশন পর্যন্ত যাতে আপনার ওই স্টোরি টেলিং পর্যন্ত কাভার হয়, ডেটা ক্লিনিং, ডেটা মডেলিং এবং আপনার স্টোরি টেলিং, এই যে তিনটা আমি এরিয়া বলেছিলাম, এই তিনটার প্রত্যেকটা জিনিসই আমরা কাভার করব যদি আমরা ওইভাবে কোর্স ইনশাল্লাহ করি আর কি। যদি স্পেসিফিক আপনি কোনো একটা এরিয়া বলেন যে এইটার এই জায়গাটা যাবে কিনা, তাহলে আমি আরেকটু বুঝতে পারতাম। কারণ এক একটা এরিয়ার মধ্যে তো ধরেন পাওয়ার কোয়েরির যে আমি ডেটা ক্লিনিং বললাম এইটার মধ্যেই কিন্তু অনেক কিছু আছে। এইটার আমি মানে ডিপেন্ড মানে আমি ওইটার কোন বেশি টেকনিক্যাল জার্গন হয়ে যাবে কিনা এটাও আমি একটু মানে একটু কনফিউজ যে এটা অডিয়েন্স বুঝবে কিনা। বাট যদি আপনার স্পেসিফিক কি কিছু জানার আছে যে আপনারা কি ডেটা ভার্স বা ডেটা মডেলের মধ্যে আপনি কোন ধরনের স্টার স্কিমা ইউজ করব কিনা বা না মানে আপনি ওই এই যে না টাইপের আমার কোশ্চেন। আমার কোয়েশ্চেন হচ্ছে ওখানে কি প্রেজেন্টেশনের মাধ্যমে সবকিছু দেখা, ধরুন আপনি একটা ব্যাংকে আছেন, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কস্টিং জিনিসগুলা, বাজেটিং জিনিসগুলা এবং ডিসিশন অ্যানালাইসিস গুলা, ওই জিনিসগুলো আপনি দেখাবেন কিনা? হ্যাঁ হ্যাঁ মানে পাওয়ার বিআই তে যদি আপনি ইয়ে করতে চান এটা তো একটা প্র্যাকটিক্যাল ইয়ে হবে ডেফিনেটলি আপনার একদম আমি এখানে যেরকম ডামি ডাটা দিয়ে দেখাচ্ছি, এখানে আমার 1 ঘন্টা বলে আসলে আমি আমার আজকের এই সেশনে আমার চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমি এটা আসলে আধা ঘন্টা 1 ঘন্টা বা 45 মিনিটের কতটুকু বলবো ওইটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ডেফিনেটলি আপনার যখন কোনো কিছু নিয়ে মানে প্র্যাকটিক্যালি যখন ইয়ে করতে যাব, এখানে প্রত্যেকটা এরিয়ায় ড্যাশবোর্ডের আপনি বাজেট বলেন বা আপনি ডিভিশন বলেন, এগুলিতে প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে। এই প্রত্যেকটা চ্যালেঞ্জ আপনি কিভাবে ওভারকাম করবেন এই সবকিছুই এখানে আসলে থাকবে। আমি একটা এক্সাম্পলই এখানে দেই, দেখেন আমরা নর্মালি যে বাজেট করি বাজেটটা কি হয়, সর্বোচ্চ মান্থলি একটা বাজেট হয় তাই না? মানে হুম হুম। আমরা তো ডে ওয়াইজ কোনো অর্গানাইজেশনে বাজেট করি না, রাইট? জি। আহ রাইট। আহ, যখন আপনি এই ধরনের অ্যানালাইসিস করতে যাবেন আপনার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার ট্রানজেকশন গুলি হচ্ছে ডেইলি, কিন্তু আপনি ইয়েস। বাজেট কম্পেয়ার করতেছেন একটা সার্টেন মান্থের সাথে, যদি হুম। আপনি একদম সর্বোচ্চ লেভেলে গিয়ে এটা করেন। তো এই জিনিসগুলি করতে হলে আপনার আগে একটা ক্যালেন্ডার মানে আপনার এক্সেল ফাইলগুলোর বাহিরে একটা ক্যালেন্ডার রেডি করতে হয় এই পাওয়ার বিআই এর ভিতরে যে কোনো ধরনের ভালো একটা ড্যাশবোর্ডের মধ্যে যত সোর্স থেকে আপনি কাজ করবেন ওইগুলোর সাথে একটা এডিশনাল টেবিল আপনার নিজের রেডি করতে হয়, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার। এবং ওই ক্যালেন্ডারকে শিখিয়ে দিতে হয় যে কোন টেবিল থেকে সে ওই মান্থলি ডেটা নিবে, কোন টেবিল থেকে সে ডেইলি ডেটাটা নিবে। এই জিনিসগুলা সবকিছুই থাকবে যখন আপনি এন্টায়ার একটা ড্যাশবোর্ড আমরা আসলে একসাথে বানাবো। ওই সবকিছুই এখানে কভার করা হবে। আপনি আসলে নিজে আপনার কালকে থেকে আপনি আপনার নিজের কাজগুলিতে আপনি যাতে ইমপ্লিমেন্ট করতে পারবেন ওইটা টার্গেট করেই আসলে আমরা এটা নিয়ে কাজ করব।
ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যারা এক্সেলে ধরেন খুব ভালো না তাদের কি হবে? এটার জন্য কি এক্সেলের ডেপথ নলেজ জানা দরকার কি না? এইটা একটা এটা আসলে একটু ডিফিকাল্ট কোশ্চেন এই জন্য যে ধরেন আমি যদি বলি আমি এক্সেলে ভালো বা আমি যদি বলি আমি এক্সেলে ভালো না, দুইটাই আসলে ভেগ। হ্যাঁ, মানে সে ধরেন আমি নিজেই একটা জায়গাতে এক্সেলে অ্যাডভান্স এক্সেলের একটা কোর্স করেছি। করার আগ পর্যন্ত আমি জানি যে আমি তো জানি আমি এক্সেলের কোন জিনিসগুলা পারি না। ওইটা জেনেই আমি অ্যাডভান্সটা করতে গেছি। কিন্তু গিয়ে দেখি অ্যাডভান্স এক্সেলে মানে আমি নতুন কিছু শিখি নাই। আমার ওই যেগুলা জানি ওগুলাই ওখানে বলা হচ্ছিল। তো এক্সেলে একদম জানি না বা ওই লেভেলটা আসলে একেকজনের কাছে একেক রকম। যে আপনি কতটুকুকে বলতেছেন আমি খুব একটা ভালো না। পাওয়ার বিআই তে এক্সেল এর কাজ খুব বেশি নাই honestly স্পিকিং। পাওয়ার কোয়েরি তে যেই অংশটুকু আছে ইভেন আমি মানে পাওয়ার বিআই তো দেখলেন যে ক্যানভাসটা আছে। আমি আরেকবার একটু এই ক্যানভাসটায় আসি। এইখানে মোস্টলি হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। আপনি যেকোনো একবার হচ্ছে আপনার টেবিলটা রেডি করলেন। এইখানে আপনি হচ্ছে গিয়ে বেসিক্যালি এই টুল গুলি হচ্ছে একটা, একটা করে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন শুধু। ঠিক আছে? এইটার জন্য আপনার এক্সেল জানতে হবে না। এক্সেলে আপনার গ্রিপটা থাকতে হবে আসলে যখন আপনি পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করতেছেন। পাওয়ার কোয়েরির মধ্যেও একটা এরিয়া আছে যেখানে আপনি স্টেপ রেপ্লিকেট করবে। মানে পাওয়ার কোয়েরির ভিতরের যেই ইন্টারফেসটা আমি এটাও আরেকটা ফাইল দিয়ে দেখাই। এটা হচ্ছে এইটার কোয়েরিটাতে আপনাদেরকে একটু আমি নিয়ে আসি। এইটা হচ্ছে আমার এক্সেল। এই এক্সেল এর পিছনে যে কোয়েরিটা আছে আপনারা এইটা দেখলেই বুঝতে পারবেন আরকি। আমি যেই স্টেপ গুলি আপনি পাশে নিচ্ছেন, এই প্রত্যেকটা স্টেপ আসলে আমার এইখানে একেকটা আ এইখানে একেকটা ইয়ে থেকে নেওয়া। ধরেন আমি এখানে ডেফার্ড ট্যাক্স আর লিজ লায়াবিলিটির ক্লোজিং ব্যালেন্স। এই ২ টা ধরেন আমি জাস্ট এইখান থেকে ইয়ে করব। আমি স্ক্রিনটা এইখানে গিয়ে আমি এই যে এইখান থেকে আমি হচ্ছে কমান্ড দিছি। আমি কিন্তু কোনো ফর্মুলা লিখতেছি না। আমি লাইনটা সিলেক্ট করে আমি যখন এইখান থেকে আসলে কি করতে চাচ্ছি, আমি কি কিছু এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এই ফার্স্ট ক্যারেক্টার গুলি এক্সট্রাক্ট করব বা এই টাইপের দেখে আমি করতেছি। এই এন্টায়ার জিনিসটা আপনি এইভাবে মানে মোবাইল যেভাবে ইউজ করেন, মেনুতে গিয়ে একটা কমান্ড দিচ্ছেন, এইভাবে করা সম্ভব। আরেকটা হচ্ছে এই যে ফর্মুলা বারটা দেখতেছেন এইখানে আপনি একটা করে এখানে ফর্মুলা লিখে একেকটা ধরেন আমি যদি এখানে লিখি এইভাবেও কিন্তু কাজটা করা সম্ভব। এখন যদি আপনি বলেন যে আমি এক্সেল এ একদমই কাজ করি না, ফর্মুলা বারে এইখানে যেটা দেখতেছেন পাওয়ার কোয়েরিতে এটাকে পাওয়ার কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি এম ল্যাঙ্গুয়েজ। আর পাওয়ার বিআই তেও সিমিলার একটা আছে সেটা হচ্ছে ড্যাক্স। ড্যাক্স বলা হয়। এই ২ টার ল্যাঙ্গুয়েজটা এক্সেল এর ফর্মুলাগুলি থেকে ডিফারেন্ট। সো এক্সেল এর ফর্মুলা জানলে যে আপনি এই ফর্মুলায় খুব একটা হেল্প হবে তা না। বাট এইটা পপুলারই হইছে এইজন্য যে এইখানে যেই ফাংশন গুলি আপনি ইউজ করতেছেন এইখানে মোবাইলের মতো একটু ওই ড্রাগ অ্যান্ড ড্রপ করে অনেক কিছু এগিয়ে নেওয়া যায়। আমি যদি এই এন্টায়ার IFRS 16 এর শিডিউলটা আমি যদি ফর্মুলা দিয়ে লিখতাম, এটার আমি আপনাকে ফর্মুলাটা দেখাই। এন্টায়ার IFRS 16 এর ফর্মুলাটা হচ্ছে এইটা। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? হুম। জি। এই এন্টায়ার ফর্মুলাটা কিন্তু এটা। আমি যদি এখন আ মানে টাইপ করে করতাম এই প্রত্যেকটা জিনিস আমার মানে বেসিক্যালি কোডিং ল্যাঙ্গুয়েজই এটা। ঠিক আছে? বাট আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি এখানে কোনটাই আমি নিজে টাইপ করে লিখি নাই। এই প্রত্যেকটা জিনিসই আমি হচ্ছে গিয়ে এখানে যে মেনুটা আছে, এই মেনু থেকে আমি আসলে কোন কলাম থেকে কি নিবো, কোনটার সাথে কি এড করব, কোনটাকে মাল্টিপ্লাই করব এই স্টেপ গুলি এখানে নেওয়া। তো এই দিক থেকে আমি যেটা বলতে পারি যদি আপনি মানে ফোকাস করেন বা আপনার যদি ডেটা টাইপতে কি আছে এইটা যদি আপনি জানেন, তাহলে এক্সেল এর চেয়ে পাওয়ার কোয়েরি বা পাওয়ার বিআই সহজ। আর এখন এটার আবার অ্যাডভান্স ইউজটা হচ্ছে এই যে কোড গুলা হচ্ছে আমি কিন্তু এই যে কোডটা নিলাম, এই কোডটা আমি Google AI Studio তে ইউজ করে আমি অলরেডি IFRS 16 এর একটা সফটওয়্যারও বানায় ফেলছি। সো অ্যাডভান্স যদি ইউজ করতে চান আপনার এখান থেকে এই কোডটা নিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন আমি একেবারে অ্যাডভান্স এ যাব না তাহলে শুধুমাত্র এই মোবাইলের মতো ইউজ করেও পাওয়ার কোয়েরি দিয়ে আসলে অনেক কিছু করে ফেলা যায়। এটার একদম লাইভ এক্সাম্পল এইটাই। আমি আপনাদেরকে দরকার হলে এইটা দিয়েই দেখায় দিতে পারবো। আর আমি আসলে ডিসকাশন এ আমি প্রেফার করি কোন একটা রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলতে। আপনাদের যদি স্পেসিফিক কোন ইয়ে থাকে
যে এইরকম একটা ডেটা নিয়ে আমরা এরকম জিনিস বানাতে চাচ্ছি। আমি প্রত্যেকের এক্সাম্পল দিয়েই আমি আসলে ওইটা আপনাদেরকে ডিসকাস করে সেটা আসলে আ ইয়ে করতে বেশি প্রেফার করব। যে আপনাদের যদি এরকম স্পেসিফিক একটা জিনিস নিয়ে আসেন, স্পেসিফিক প্রবলেম নিয়ে যদি আসেন আমার মনে হয় সেটা শিখানোটা সেটা অনেক বেশি ইজিয়ার হয় আরকি। না, বুঝতে পেরেছি। আমার কোশ্চেনটা জি, ছিল যে যেহেতু ডাটা ক্লিনিং এ আসলে ইম্পর্টেন্ট পাওয়ার বিআই তে, জি। সেই ক্ষেত্রে আর কি ডাটা ক্লিনজিং এর সময় যদি আপনি কোনো এক্সেল এর অ্যাডভান্স লেভেলের আর কি ফর্মুলা গুলো ইউজ করেন, তাহলে আসলে ওই জায়গাটায় পাওয়ার বিআই আসলে আরো আপনি অ্যাট্রাকটিভ এবং আরো ইন্টেন্সিভ ওয়েতে ইউজ করা যায়। আমি সেই জন্য বলতেছি, ধরুন আচ্ছা, আমাদের এক্সেল এর বুঝ ইয়ে তো আমি বুঝতে লোড পারছি। তো আমি কিন্তু এক্সেল এ আপনাদের কোন ধরনের ক্লিনিং করা লাগবে না বা করে ইয়ে করব না। মানে এক্সেল এর ওই অ্যাডভান্স ক্লিনিং ওয়ে গুলা টুল গুলায় আমরা আসলে যাব না। আমরা এন্টায়ার টাই আপনার যেকোনো প্রবলেম বা যেকোনো সলিউশন আমরা চেষ্টা করব পাওয়ার কোয়েরি দিয়েই করে দেখাতে। সো দ্যাট আপনার ওই এক্সেল এর অ্যাডভান্স কোনো ইয়ের রিকোয়ারমেন্ট না হয় আরকি। নলেজের না, রিকোয়ারমেন্ট আমরা যাতে না হয়। আমরা সবাই তো ধরেন কম বেশি এক্সেল ইউজ করি, হয়তো জি, কেউ ম্যাক্রো ইউজ করে, কেউ ভিবিএ ইউজ করে, বা জি। লাইক দ্যাট এরকম। মানে যখন কোনো একটা ক্লাস হয় সেই জায়গায় যদি সবাইকে একই লেভেলের আনা যায়, তাহলে আসলে ক্লাসটা খুব বেস্ট হয়। জি, ইন্টারেক্টিভ হয়। জি। হ্যাঁ, ইন্টারেক্টিভ হয় এবং আন্ডারস্ট্যান্ডিংটাও সবারই হয়। ধরেন আমাদের ভিতরে অনেকেই আছে অনেক অ্যাডভান্স, আমি হয়তো অনেক লো লেভেলের। সেক্ষেত্রে আমার ওই জায়গাটা ধরতে সমস্যা হবে। সেই জন্যই আমি আরকি এই কোশ্চেন। থ্যাংক ইউ। ঠিক আছে। হোপফুলি আমরা এটা ওই এক লেভেলে নিয়ে সেই সবাইকে নিয়ে আগাইতে পারবো। হোপফুলি। স্যার আমার মানে একটা টিচিং প্রশ্ন তো আছে। আসলে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে স্টেপ বাই হয়। স্টেপ। মানে অডিয়েন্স যাই হোক উনি উনার যে প্ল্যানটা থাকবে ওই প্ল্যানে আগাবে আর কি একটা কোর্সের। তো যার ফলে জি। ওইটাতে প্রবলেম হয় না। মানে আমাদের তো অনেক ক্লাস হয় আমরাও নেই। তা অডিয়েন্সের সাথেই এটা আসলে সবার সাথে একই পেসে আগানো হয়। সমস্যা হয় না ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, জি জি, নাদিম ভাই করে ফেলেন প্লিজ। জি আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমরা তো যেমন ফিনান্সিয়াল অ্যানালিসিসে হোক কিংবা কোনো একটা ক্রেডিট অ্যানালিসিসে হোক অথবা যে কোনো কাজে হোক, আমাদের অ্যাকাউন্টিং বা ফিনান্সের কাজে আমাদের আসলে দেখা যায় যে এক্সেল ফাইলগুলো অনেক বেশি থাকে। এক্সেল ফাইলগুলোকে আমি কম্বাইন্ড করে কি পাওয়ার বিআইতে ড্যাশবোর্ড তৈরি করতে পারবো? যেমন ধরা যাক আমি যখন ড্যাশবোর্ড ইউজ করতে গেলাম পাওয়ার বিআইতে, দেখা যাচ্ছে আমাকে টেবিল করে সবকিছু দিতে হচ্ছে। তো আমার ফিনান্সিয়াল মডেলিং এ সবকিছু আসলে টেবল করা থাকে না, আমার নিজস্বভাবে আমাকে মানে ম্যানুয়ালি আমাকে মডেলিং গুলো তৈরি করতে হয়। তো সেটাকে আমি যখন কম্বাইন করে এগ্রিগেট করে আমি যখন এই ড্যাশবোর্ড তৈরি করতে যাব, সেটা কি পসিবল হবে পাওয়ার বিআই তে? আমি আরেকটু এক্সপ্লেইন করা লাগবে আসলে। আমি একটু আচ্ছা ক্লিয়ার না। মানে টেবিল যেটা চাচ্ছে আপনার হচ্ছে ডেটাটা মানে টেবিল বলতে আপনি এখানে কি মিন করতেছেন? মানে কোন আচ্ছা, চ্যালেঞ্জটার এক্সেলে কথা বলছেন? এক্সেলে এক্সেলে যখন আমরা টেবিল তৈরি করি সেটা আসলে হুম, ডেটাটাকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসা হয়, যেমন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। হুম, কিন্তু হুম। আমরা যখন ফিনান্সিয়াল মডেলিং করি তখন আমরা এইভাবে ডেটা গুলোকে টেবিল ও আকারে সাজাতে পারি না। তো আচ্ছা। তখন ফাইলগুলো ভিন্ন ভিন্ন ভাবে থাকে। তো সেই সমস্ত ফাইলগুলোকে কম্বাইন করে আমি কি মানে মানে এভাবে কি আমি আমার ডেটাগুলোকে কম্বাইন করে একসাথে তারপরে কি আমি পাওয়ার বিআইতে প্রজেক্ট তৈরি করতে পারবো বা কোনো ড্যাশবোর্ড তৈরি করতে পারবো? কারণ এখানে আসলে অনেক ফাইল থাকে। তো অনেক ফাইলগুলোতে কোনোটাতে আসলে আমি যখন আমার গুলো দিয়ে আমি করতে গেলাম হুম, ম্যানুয়ালি, তো আমি চেষ্টা করলাম কিন্তু দেখা যাচ্ছে ওটা আসলে পসিবল হচ্ছে না। তাই আপনার কাছে জানতে চাইছি যে এটা কি মানে পসিবল কিনা। আচ্ছা এটার ১ম কথা হচ্ছে এই যে এইখানে যে একটা হচ্ছে এক্সেল এর নরমাল ডেটা যেমন এই জায়গাটায় এক্সেল এর একটা নরমাল এখানে আমি যদি ইনফরমেশন রাখি একটা নরমাল এরিয়া। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে এক্সেল এর কন্ট্রোল টি দিয়ে যে আমাদের টেবিলটা হয়। আপনি এটার কথা তো বলতেছেন না যে এটা যে কনভার্টেড টেবিল এটার কথা তো বলতেছেন না। এটা একটু সিওর হয়ে নেই। মানে আচ্ছা স্যার, এটা আমি আমি এই আরেকটু জি, হ্যাঁ, আমি আরেকটু খোলাসা করে বলি। জি, জি, স্যার ফিনান্সিয়াল মডেলিং এর ব্যাপারটা তো স্যার আপনার অবগত আছেই স্যার। জি, জি, জি। জি স্যার, ফিনান্সিয়াল মডেলিং এ আমরা করি কি স্যার, ওইখানে আমরা এইভাবে টেবিল তৈরি করি না। কন্ট্রোল হুম, টি দিয়ে আমরা টেবিল তৈরি করে আমাদের করতেছেন। হ্যাঁ, ডেটাগুলোকে ইনপুট করি না। আমরা জাস্ট কিছু ডেটাকে, বুঝতে যেমন পারছি। স্যার পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অ্যাকাউন্ট, এগুলো স্যার হুম, ফরকাস্টিং করি আর কি। হুম, হুম। তো এখন বুঝতে এই পারছি, জিনিস, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন থ্যাংক ইউ। এই আমি ধরনের আমি স্যার। এখন বুঝতে পারছি। জি আচ্ছা স্যার আমি ইয়েটা দেই, আমি রিপ্লাইটা দেই। এটার ইস্যু হচ্ছে গিয়ে যদি আপনার একটা হচ্ছে গিয়ে কম্বাইন করা আছে। ধরেন আপনার
অনেকগুলা পিএনএল আছে, অনেকগুলা এরিয়ার পিএনএল আছে বা অনেকগুলা জিএল আছে। এই প্রত্যেকটা টেবিল স্ট্রাকচারে নাই। প্রত্যেকটার হয়তো হেডিং আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু নরমালি এই যেই জিনিসটা আপনি কম্বাইন করবেন, ধরেন আমি যদি অনেক 10 দিনের ট্রানজেকশনের 10টা ফাইল অ্যাড করতে চাই, সোর্স থেকে সেটা একই জিএল ট্রানজেকশনটা সোর্স থেকে প্রতিদিন একই রকম হওয়ার কথা আইডিয়ালি। এইখানে কন্ট্রোল টি দেওয়া, এইখানে ওই টেবিলটা বানানোর কোনো রিকোয়ারমেন্ট নাই। একটা হচ্ছে এরকম যে আপনার একই কলাম, প্রত্যেকটাতে একই সংখ্যক কলাম আছে, এই প্রত্যেকটাকে আপনি নিচে নিচে অ্যাপেন্ড করতেছেন বা মার্জ করতেছেন, এই টাইপের জায়গায় ওই রকম টেবিলের দরকার হচ্ছে না। আর আরেকটা হচ্ছে দুইটা সোর্সের ডেটা, এই দুইটার মধ্যে আপনার একটা কমন কলাম আছে, যে একটা কি বলবো, একটা ইনফরমেশন আছে যেটার হচ্ছে গিয়ে দুই টেবিলেই কমন। ফর এক্সাম্পল, আপনি হয়তো একটা রেভিনিউ ডেটা একটা টেবিলে আছে, ওইখানে যে ভেন্ডরের নামটা আরেকটা টেবিলে আছে, ওই ভেন্ডরের আবার ডিটেল, এক একটা ভেন্ডরের লিস্ট, ওইটার আবার ডিটেল। এখনের যে এক্সাম্পলটা বললাম, এইখানে টেবিলগুলি আলাদা হওয়ার দরকার নাই, এগুলিকে আপনি ওই ডেটা মডেলিং এর যে পার্টটা, সেইটা দিয়ে আপনি এরকম ডিফারেন্ট ফরম্যাটেড ডেটার মধ্যে রিলেশন ক্রিয়েট করতে পারবেন ডেটা মডেলের মধ্যে। ওইটার জন্য আপনার সেম হওয়ার দরকার নাই, মানে সেম মানে কলামস বা সেম টেবিল হওয়ার দরকার নাই। মানে আর মানে মানে স্যার আমরা ডেক্স ফর্মুলাও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না, মানে ডিপেন্ডিং অন দা রিলেশন যেটা নিয়ে আপনি কাজ করতেছেন। জি স্যার, ধন্যবাদ। জি জি। জি মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার জন্য নতুন, আমি কখনোই দেখিনি, আমি আজকে প্রথমবার দেখেছি আসলে পাওয়ার বিএ। একবার দেখেছিলাম শুধু রিপোর্টিং ফরম্যাটটা জি একটা অফিসে, তাও হেডেলবার্গ সিমেন্টে, কিন্তু এছাড়া আমি কখনো সরাসরি দেখিনি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অডিয়েন্সকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসছেন এবং বেশিরভাগই প্রায় 60 জনের মতো আপনারা বলতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। জি থ্যাংক ইউ সো মাচ। তাহলে মারুফ ভাই, আমরা কি আজকে তাহলে এইটুকুই শেষ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমি পরে দেখা করব, আলাপও করব। আর অডিয়েন্সের তো বুঝতে পারছেন, মানে আমরা হয়তো পাওয়ার বিআই নিয়ে একটা ছোট শর্ট কোর্সে যাব, খুব লং কোর্সে ইনিশিয়ালি যাব না, কারণ বিগিনার্স বলে একটা ইস্যু থাকে, আগে একটু বুঝার ইস্যু থাকে, তারপর ফার্দার মুভমেন্টের ইস্যু থাকে। তা আমরা ওইভাবে হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো। তা আপনারা জানবেন যারা আছেন, আপনাদের কোনো গ্রুপে যদি থাকেন গ্রুপে জানানো হবে, আর যদি গ্রুপে নাও থাকেন আপনাদেরকে মেসেজ দিয়ে জানানো হবে ইনশাল্লাহ। স্যার আমি একটা কথা বলতে জি জি যাচ্ছিলাম। প্লিজ শহীদ ভাই। জি শহীদুল ভাই। জি শহীদুল ভাই, কোশ্চেনটা করেন ভাই। আচ্ছা, আমি একটু পাওয়ার বিআই সম্বন্ধে খুব একটা ধারণা নাই, তবে আমি এক্সেল এর কাজগুলো একটু মোটামুটি ভালোই পারি। তো অফিসিয়াল কাজ করতে যে এক্সেলে অনেকগুলো ডাটা নিয়ে আমার কাজ করতে হয়। বিশেষ করে যে একটা অনেকটা বড় একটা শিটে প্রায় ধরেন 3000 বা 4000 সিরিয়ালি ডাটা থাকে, অনেকগুলো ডাটা থাকে। এটা আরেক শিটে আপনার এটা ট্রান্সফার করে কোড নাম্বার দিয়ে, এই যে মাস্টার ফাইল থাকে, ফাইল থেকে ওই কোড নাম্বারের মাধ্যমে নিয়ে আসি। যখন ফাইলটা অনেক বড় হয়ে যায় তখন আমার ওই ইয়াটা, ওই যে পেজটা খুব মানে দ্রুত কাজ করতে পারে না এক্সেল এর ইয়াটা ফাইলটাতে। সেক্ষেত্রে পাওয়ার বিআই দিয়ে এটা কি সম্ভব দ্রুত কাজ করা? জি, এটা আমরা ওই যে শুরুতে যে পাওয়ার কোয়েরি দিয়ে ডেটাটা পুল করে, ওইখানেই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। মানে আপনি এক্সেল থেকে সেটা আমি বলবো 100 টাইমস ফাস্টার কাজ করে। এক্সেলে তো সেল টু সেল পুরো ক্যালকুলেশন চলে, হ্যাঁ মানে অনেক স্লো হয়ে যায়, অনেক অনেক। এখানে তো আর আসলে সেল অনেক। টু সেল ক্যালকুলেশনটা হচ্ছে না। না না। জি আচ্ছা আচ্ছা, জি তাহলে থ্যাংক এখানে ইউ। দ্রুত সম্ভব স্যার না? জি, এখানে খুব ফাস্ট কাজ করা সম্ভব? এখানে ফাস্ট কাজ করা সম্ভব, মানে আমি দেখেছি, ওইটুক দেখে বলছি, আমার আবার নলেজ নেই, এটা মারুফ ভাই বলতে। না, আমি একদম আপনাকে ওই আমি ঠিক শহীদুল ভাই, আছে আমি আসলে শিওর না আপনি ওই আইএফআরএস 16 এর এক্সাম্পলটা সময় ছিলেন কিনা। ওইটা যদি দেখে থাকেন, আমি ওইখানে এখন আমরা ওই ঢুকলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে আপনি ভাইয়ের রেকর্ডটা দেখে নিন, তাহলে রেকর্ডটা, আরেকটু হ্যাঁ, বলুন। আমরা এখানে একটা আইএফআরএস 16 এর একটা শিডিউল দিয়ে এক্সাম্পল দিয়েছি, যেটা আপনার মানে আপনি যেটা বলেছেন ঠিক সেটা না হলেও এক্সেলে সেম জিনিসটা রিফ্রেশ করে বানাতে হয়তো অনেক বেশি সময় লাগতো, যেটা আমরা ওয়ান ক্লিকে মানে সেকেন্ডের মধ্যে করে দেখিয়েছি।
এইটা দিয়ে আপনি একটা হয়তো কম্পারিজন করতে পারবেন যে পাওয়ার কোয়েরিতে আসলে কত ফাস্ট জিনিসগুলি কাজ করে। ঠিক আছে স্যার, দেখবো নি। জি, থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই, অডিয়েন্সকে ধন্যবাদ। আবার হয়তো দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে ইনশাল্লাহ ভাই আপনাদের জাস্ট সাথে। আমার লাস্ট একটা কথা ছিল, এক আসসালামু মিনিট আলাইকুম। একটু নিতে চাচ্ছিলাম। মারুফ ভাই থ্যাংক ইউ। জি আসসালামু আমরা বের আলাইকুম। হয়ে গেলাম। জি, জি, সালাম আলাইকুম থ্যাংক সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো সাজ্জাদ মাচ। ভাই এক মিনিট সময় নিতে চাচ্ছিলাম একটু। জি জি জি, মেহেদি ভাই বলেন। সাজ্জাদ ভাই, মারুফ ভাই জাস্ট এক মিনিট একটু বলতেছি। এগুলো আপনি স্টার্ট করছেন আইফারএস 16 দিয়ে, হ্যাঁ? জি এটা জি আসলে অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, হ্যাঁ? আমরা প্রফেশনালরা স্ট্রাগল করি এটা নিয়ে এখনো। তো আসলে আমি যেটা ফেস করছি আপনার এই পুরো ট্রেনিং এ ওরিয়েন্টেশনে, সেটা হলো যে আসলে এটা স্টার্ট করতে হয়। আমরা কিন্তু কেউ কোনোদিন পাওয়ার বিয়ে চালাই নাই। জাস্ট এক্সেল কিন্তু আমি রাইট বাটন প্রেস করলে এক্সেল আসতেছে। জি পাওয়ার বিয়ে কোত্থেকে আসতেছে আই এম নট ক্লিয়ার ইয়েট, হ্যাঁ? আই হোপ যে নেক্সট টাইম যখন ট্রেনিং হবে আমরা শুরু থেকে শুরু করতে পারবো ট্রেনিং তো ইনশাআল্লাহ। স্ক্র্যাচ থেকে হবে। দিস ইজ জাস্ট হ্যাঁ স্ক্র্যাচ হয়েছে, ট্রেনিং হ্যাঁ। আরেকটা জিনিস হলো সাজ্জাদ ভাই, এটা আপনাকে বলবো, আমরা কি ট্রেনিং অনলাইনে করব? এটা অনলাইন প্রথম দিকে ট্রেনিং করতে গেলে মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে। অফলাইনে কি এটা সম্ভব? অনলাইন ছাড়া সম্ভব না। অফলাইনে সম্ভব না? আপনার যে কোনো কম্পিউটারের ট্রেনিং যদি করতে চান আপনার ল্যাব নিয়ে করতে হবে। এখন যখনই ল্যাব নিয়ে করতে যাবেন আপনাকে তখনই ক্লাসগুলো হতে হবে ওপেন ডেতে বা দিনের বেলা। আবার যখনই ক্লাসরুমে করতে যাবেন সবাইকে এক জায়গায় এনে, মানে আমরা ক্লাসরুমে আমরা কোনো সেশন গত 5 বছরে আমরা পারিনি। ইভেন অনলাইন ক্লাসরুম মিক্স করে আমরা ট্রাই করেছিলাম, মানে 5টা অনলাইন হবে, একটা ক্লাসরুম হবে, ওইটাতেও শেষ পর্যন্ত লোক আসেনি। 30 জন রেজিস্ট্রেশন করলে ক্লাসরুমে আসে একজন। ওকে, বাট ওকে, একটা আমরা ট্রাই করব, যদিও তাও চেষ্টা দেখা যাক করেন যদি যদি পারেন, ইনিশিয়ালি কারণ যদি এটা খুব আমাদের একটা ব্যাচ হয় তখন সবাই যদি এগ্রি করে তখন হয়তো আমরা ক্লাসরুমের দিকেও যেতে পারি, কিন্তু নরমালি না। আমি যেটা বললাম, কারণ এখানে অনেক কিছু ইনভলভ। আপনি ল্যাবটা তো ভাড়া নিতে হবে একটা ইউনিভার্সিটিতে গিয়ে, তো ওইখানে একটা কস্ট ইনভলভ, সব দিকে ইনভলভ, কস্ট ইনভলভ চলে আসে। but আমরা যারা মোটামুটি আসি তারা তো সবার কাছে ল্যাপটপ থাকার কথা আর কি, ল্যাপটপ ডেস্কটপ থাকার কথা ওই লেভেলে যদি থাকে থাকে আর কি। না না দেখেন ভাইয়া, চিন্তা আমি ভাবনা করে, আপনার হ্যাঁ, পয়েন্টটা জাস্ট বুঝছি। আমরা একদম ফাইন্যান্সিয়াল মডেলিং এর আমাদের 8 দিনের আমরা ক্লাস সেশন করাতাম, যে যার ল্যাপটপ নিয়ে আসতো, কিন্তু টিচার যখন যেটা দেখায় ওটার জন্য আবার আমাদের টেলিভিশন ভাড়া করতে হতো, প্রজেক্টরে দেখা যায় না কিছু। এখন যখন টিভি ভাড়া করতে হতো আমরা প্রতি 3 জনে একটা করে টিভি আনতে হতো, মানে সে এক বিরাট কর্মযজ্ঞ আর কি। তো সবই করা যায়, তখন ফিটাও এরকম হয়ে যাবে। ওকে, তখন এটা অ্যাফোর্ডেবল থাকবে না, হয়তো অ্যাফোর্ডেবল না, অ্যাফোর্ডেবল থাকে কিন্তু আমরা ইন্টারেস্টেড না পে করতে, এটা হচ্ছে সমস্যাটা। বাট গুড থিং যে আপনারা একটা মানে কারেন্ট লাইফে আমাদের প্রফেশনালদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স, খুবই করলেও এবং করা যায় যদি এবং আমরা অ্যাডভান্স এটা ছাড়া সেশনে যায়। পারতেছিলাম না। আমরা আমরা আসলে স্ট্রাগল করতেছি অনেক জায়গায়, অনেক সময় অনেক জায়গায়, লাইক বললেন ইনশাল্লাহ 20,000 টাকা নিয়ে কাজ করতে গেলে তখন আসলে ডিফিকাল্ট, কোয়াইট ডিফিকাল্ট, এক্সেল রানই করতে পারে না। জি জি, এক্সেল রান করতে পারে। বাট ইটস গুড ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ভালো মেহেদি লাগছে ভাই, এটা ভাই। আপনার এর জন্য মানে সাজেশনের জন্য ধন্যবাদ। হয়তো আমরা যখন শুরু করব যদি একত্রে থাকি আমরা একটা চেষ্টা করব ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে ভাই, তাহলে ওকে মারুফ ভাই, তাহলে আজকের মতো এখানে রাখি, আমি আপনার সাথে কালকে ফোনে আলাপ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি, এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।